যেটা বলতেছিলাম যে আমার দুইটা ভ্যালু নিতে হবে, এই দুইটার জিসিডি বের করতে হবে এক্সটেন্ডেড ইউজ করে, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের কাছে তিনটা সূত্র লাগবে। ফার্স্ট অফ অল, এই একটা সূত্র, এই একটা সূত্র এবং এই একটা সূত্র, ঠিক আছে? তো এই তিনটা সূত্র ইউজ করার জন্য আমাদের কয়টা ভ্যারিয়েবল লাগতেছে? আর লাগতেছে R1, লাগতেছে কিউ, R2, S1, S2, T1, T2, ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু ইজিলি দেখতে পারতেছি যে কি, যদি এই টেবিলটা দিয়ে খেয়াল করা যায় যে R1 আসলে কি, R1 ইকুয়ালস টু কি, A এর ভ্যালুটা না শুরুর দিকে ইনিশিয়ালি। হ্যালো? হ্যাঁ বুঝছি, তাহলে বুঝতে বলেন। R2 হচ্ছে হলো কি, B এর ভ্যালুটা ইনিশিয়ালি B এর ভ্যালুটা রাখা হয়েছে। আর কিউ ইনিশিয়ালি কি, যে তোর হচ্ছে 161 কে যদি আমি 28 দ্বারা ভাগ করি, তাহলে আমার যে রেজাল্টটা আসে, মানে সেটা হচ্ছে কত, 5 আসে, সেটা আমি কিউতে রাখি। আর এখানে R21 থেকে আসলো, আর এই যে সূত্র আছে, আমরা সূত্র ইউজ করলে অটোমেটিক্যালি সে আমাদের এটা দিয়ে দিবে, ঠিক আছে? আর ইনিশিয়ালি R1 এবং R2 এর মান কি ধরতে হইব? R1 এর মান আর R2 এর মান তো আমরা A এবং B ধরে নিব, ঠিক আছে? আর এখানে অ্যাজ ভেরিয়েবলের মান কি হবে? অ্যাজ ভেরিয়েবলের মান হবে, এই সূত্র ইউজ করলে আমরা অ্যাজ ভেরিয়েবলের মান পাই যেতেছি। তো S1 আর S2 এর মানটা আমাদের ধরে নিতে হবে। এখানে দেখ, শুরুতে আমাদের S1 এবং S2 এর মান কত, 1 আর 0। তো আমরা কিউর মান যেহেতু এখান থেকে বের করতে পারি, জাস্ট এখানে বসাই দিলে এস এর মান আমি পেয়ে যাচ্ছি। সিমিলার ভাবে টি এর মান এরকম, তো টি এর ইনিশিয়াল ভ্যালু, T1 এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 এবং T2 এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। এটা ধরে নিলে আমরা টি এর ভ্যালু বের করতে পারি। জাস্ট এতটুকু যদি তোরা বুঝোস, তারপর খালি লুপে জাস্ট এটা খালি দিলে ওরা কাজ করে দিব, মেন কথা হচ্ছে এটা। তো এটা আমি কোডে গেলে আরো স্পষ্ট বুঝবি, দেখ। তিনটা তো সেম ভাবে বের করে না, এরকম ভাবেই সবগুলা? হ্যাঁ, সব একটা, প্রথমটা যদি তুই সুন্দর মতো লিখতে পারো, হ্যাঁ, বাকি সবগুলো খালি তো কপি করে বহাই দিবি হয়তো। সব অটোমেটিক হবে। এখন এখানে একটু কথা আছে যেটা কোড করলে দেখবি, মানে কোডটা আমি ডিরেক্ট ওপেন করি। গোল্লার অ্যাড দে। আচ্ছা দেখ, এই যে বের করছি কোড, কি দেখোস তোরা? বেশি ছোট কোড? দেখা যায়, দেখা না যায়। চলে। আচ্ছা, আরে এবার নরেনে ফোন দিছে কে? ওরে কল যে কিছু কল, আমি কেটে যাবো, ওরে কেউ কল তো লিঙ্কে ঢুকতে দিল। আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে মুখে যেটা বলছি, জাস্ট এটা এখন কোডে করবো, আর কিচ্ছু না। শুরুতে কি আমি এ নিছি, বি নিছি, এর ভ্যালু কত নিবি তোর ইচ্ছা, এই জন্য আমি কি দিছি সি ইনে, আমি এটা কিন্তু C++ এ করছি। এনে তোরা স্ক্যানএফ দিয়ে এ এর মান আর বি এর মান নিয়ে নিবি, সোজা কথা। আর আমার এই সূত্রগুলি ইমপ্লিমেন্ট করতে গেলে, যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র ইমপ্লিমেন্ট করতে গেলে আমার কি কি ধরনের ভ্যারিয়েবল লাগতেছে, জাস্ট ওগুলি নিয়ে নিছি, আর কিছুই না, ঠিক আছে? তো শুরুর দিকে, একদম শুরুর দিকে তোর R1 এর ভ্যালুটা কি থাকে? R1 এর ভ্যালুতে আমি A এর ভ্যালুটা রাখি, এবং R2 এর ভ্যালুতে আমি B এর ভ্যালুটা রাখি, এবং S1 এর ভ্যালুটা আমি 1 ধরে নেই, S2 এর ভ্যালুটা 0 ধরে নেই, এবং T1 0, T2 1। তো এখন এই টেবিলটার কাজ কি, যে প্রত্যেকবার ভ্যালু একটু করে চেঞ্জ করা, একটু একটু করে চেঞ্জ করা, যাতে করে এক পর্যায়ে আমার R1 এবং R2 এর ভ্যালু এমন একটা পর্যায়ে আসবে যে R2 এর ভ্যালুটা কি হবে, 0 হবে, এরকম চেঞ্জ করতে করতে। আর যখনই আমার 0 হবে, তখনই আমার হোয়াইল লুপ টার্মিনেট হয়ে যাবে, মানে ওর কাজ আচ্ছা শেষ। হৃদয়, এ বি বড় ছোট হইলে কি কোনো প্রবলেম আছে? এটা সলভ না, করে নিতে এবি হবে? বড় ছোট হলে কোনো সমস্যা নেই, কারণ কি, তোর যখন ধর 28 কে তুই যখন 161 দিয়ে ভাগ করবি, তখন তোর কিউর মান কত? কিউ এর মান তো তখন আইবো না, তখন আটা, জিরো। তখন তো না না, জিরো থাকবো। তখন জিরো, জিরো, হ্যাঁ, তখন কিউর মান। তাহলে তো ব্রেক হয়ে যাবো না? না না, ব্রেক হবে না, আমি কন্ডিশন কি দিচ্ছি, R2 এর মান যদি 0 হয়,
বুঝিস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। R2 এর মান যদি 0 হয় তখন অটোমেটিক্যালি যখন তুই বড় ছোট দিবি তখন অটোমেটিক্যালি তারা সোয়াইপ হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি সোয়াইপ হয়ে, যেমন আমি রান করলে দেখ। কোডটা পাঠাইছ তো? ঠিক আছে, আচ্ছা দিমু, সমস্যা নেই, সব দেওয়া হবে। এখানে এটা কি লেখা সোয়াইপ হয়েছে একটু পরে বুঝবি, আমি জাস্ট ইমপ্লিমেন্ট করে নিই। তো এখানে শুরুর ভ্যালুগুলো আমি ইনিশিয়ালাইজ করে দিছি। এখন কিউর ভ্যালুটা তো আমরা জানি যে R1 কে যদি আমি R2 দ্বারা ডিভাইড করি আমি কি পাই, Q1 এর ভ্যালুটা পাই, সরি কিউর ভ্যালুটা পাই। এবং আর এর ভ্যালুটা কি জাস্ট সূত্র অনুযায়ী কিন্তু বসাই দিছি, খেয়াল করছো? এটা কি মডুলাস দিয়ে করলে হইব না? কোনটা? এখানে আর এর মডুলাসের মানটা? কোনো, না না, মডুলাস দিয়ে কেন করবি, এখানে মডুলাসের কোনো অপশনই নেই। আর এর মানটা রিমাইন্ডার না ওইটা, তাহলে মডুলাস দিয়ে দিলে হইব না? এটা হ্যাঁ, না, এটা রিমাইন্ডার না? কি আর এর মান, হ্যাঁ, আর এর মান কি রিমাইন্ডার? এটা তো রিমাইন্ডারই তো। প্রয়োজন নেই তো, আমাদের তো এখানে আমি সূত্র পাইতেছি, তাহলে তোর এই ভ্যারিয়েবল গুলো নিয়ে তো কোনো অর্থই নেই। দেখ তো রিমাইন্ডার না, এটা চেক কর তো, রিমাইন্ডার দিল সেমই আহে, দেখ 21 আচ্ছা, রিমাইন্ডার দিলেও আসে, কিন্তু রিমাইন্ডার দিলে আসে, বাট আমরা প্রোগ্রামিং এ যখন ফাস্ট করার লেগে আই গেছে এটা করি, কারণ কিউর মান যদি আমি R2 এর সাথে বেশি তো গুণ করা লাগতেছে না। আচ্ছা যাই হোক, সূত্র অনুযায়ী ইমপ্লিমেন্ট করছি আমি, আর কিছুই না। তো এখানে আর এর ভ্যালু দেখে দেখে বসাই দিছি, ঠিক আছে, আর কিছু করি নাই। এবং এস এর মান দেখে দেখে বসাই দিছি, টি এর মানও দেখে দেখে বসাই দিছি। জাস্ট তোদের কাজ হচ্ছিল কি, এই কিউর মানটা নির্ণয় করা, আর এতটুকু এখন ভুলা যা, ঠিক আছে? এই কিউ থেকে এই পর্যন্ত কি সবাই বুঝছো? হ্যাঁ হ্যাঁ। ইয়ো, হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, এখন দেখ এই তোর টেবিলে কি ধরনের পরিবর্তন আসে, জাস্ট ওটা একটু অবজার্ভ কর, যে লুপ চলতেছে মনে কর, এখন ভ্যালুগুলি কিভাবে পরিবর্তন হইতেছে। এখন ভালো মতো খেয়াল করলে দেখবি যে কি R1 এর মান অটোমেটিক্যালি কি, দেখ এই যে R2 এ মানে R1 এ R2 রাখতেছি না, দেখ R1 কি হঠাৎ করে 28 হয়ে যায়। এটা ওই আগের জিসিডির মতো সোয়াপ হ্যাঁ হ্যাঁ, করবে। অটোমেটিক সোয়াইপ হইতেছে, মানে যে বড়টা অটোমেটিক্যালি সে এখানে নিয়ে নিতেছে। তো আমি জাস্ট এখানে কি লিখছি, R1 কার ভ্যালু রাখবে, R2 এর ভ্যালু রাখবে। এবং দেখ তুই R2 কার ভ্যালু রাখতেছে, R2 কিন্তু জাস্ট আর এর ভ্যালুটা রাখতেছে। তো আমি জাস্ট R2 এ আর এর ভ্যালুটা রাখলাম। সিমিলার ভাবে কি S1 কার ভ্যালু রাখতেছে, S2 এরটা, এবং S2 রাখতেছে কি আর এরটা, এবং T1 T2 সেম কাজই করতেছে। এটা কি বুঝছো? বুঝছি। জাস্ট এতটুকুই কাজ। এখন আমার লাস্টে দেখবি যে কোথায় তোর প্রোগ্রামটা টার্মিনেট হয়। তো টার্মিনেট হয়েছে আমি দেখতেছি যে কি যখন R2 এর ভ্যালু সামহাউ 0 হইতেছে তখন কিন্তু আমাদের কিন্তু ওয়াইল লুপটা ব্রেক করতেছে। তো আমরা শুরুর দিকে কেন দেই, শুরুতে চেক করে আসার জন্য যে R2 এর ভ্যালু কি 0 কিনা, তাহলে আমরা শুরুতেই ব্রেক করে দিব। ঠিক আছে, কোনো কিছু যদি ব্রেক অপশন দিতে চাচ্ছ ওটা শুরুর দিকে দিয়ে ভালো, কারণ শুরুতে তো R2 এর মান কি ছিল, R2 এর মান অবশ্যই 0 হবে না। আর 0 হলে সুবিধা কি, 0 হলে জিসিডি অবশ্যই 161, ঠিক না? 161 আর 0-র জিসিডি কি 161। তো আমি যদি পরে শুরুতে, দিলে কি হইব, আগের গুলো এক্সিকিউট করে তারপর পরে যাবো, টাইম বেশি লাগবে এটাই। অবশ্যই টাইম বেশি লাগবে, অ্যান্সার ভুল আসার চান্স থাকে, দরকার কি এখন যদি আমার আচ্ছা। 161 আর 0 দেই মনে কর, অ্যান্সার কি দেখাবো, 161 দেখাবো, তাই না? হুম তাহলে হুম। এগুলি টার্মিনেট করার কোনো দরকার আছে, মানে এগুলি এক্সিকিউট করার কোনো প্রয়োজন আছে নাই। না। ইয়া কত হৃদয়, একটা লাইনে আর ওই যে মাইনাসের সূত্রটা না লেখা মডুলাস লেখা দিত, দেখতো কাজ করে নাকি, প্রবলেম হয় না? এখানে আর তাহলে এত বড় সূত্র মনে রাখা লাগবে না, ডাইরেক্ট মডুলাস দিয়ে দে। দাঁড়া 1 মিনিট। আরে তোমার তো তাহলে এস এর জন্য সূত্র মনেই রাখতে হইতেছে। অদ্ভুত, প্রায় সিমিলার সূত্রই তো। না না, তিনটার একটা তো মনে রাখার দরকার নাই, ডাইরেক্ট মডুলাস দিয়ে দিলে হইব না? তিনটা তো সেমই প্রায়। হ্যাঁ রাজুল, বুঝিনি কথা। বললাম যে এই তিনটা লাইন, এই যে 14 15 16 তো দরকারই নেই, ডাইরেক্ট মডুলাস দিয়ে দিলেই তো হয়ে যায় তিনটার ক্ষেত্রে। মডুলাস দিয়ে দিলে হ্যাঁ, হ্যাঁ, সমস্যা কি, মডুলাস দেখতো 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 এরর আসে নাকি কোনো? এরর আসবে না। কর না দেখি। আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে, এই S1 এইটা কারো কাছে মডুলাস করতে চাইতেছে S এর বেলায়। নরমাল হ্যাঁ 0 1 ই তো থাকবো না, 0 1 ই তো থাকবো, নরমাল নিয়ম। 1 দিয়ে তুই কি এই জিরো আর 1 এর করতে পারবি? মডুলাসে কি -1 হয়?
অ্যাসেটটা কিভাবে রিমাইন্ডার হয়? অ্যাসেটটা তো রিমাইন্ডার না। দেখ অ্যান্সার কিন্তু ওই পরে মাইনাস আসতে পারে, বুঝিস কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো তাহলে হবো না, ঠিক আছে তাহলে ঠিক আছে, মাইনাস আসবে না, এটাই সমস্যা। তো এটা একটা মডুলাস, তো এই ক্ষেত্রে আমরা এটা করি। আচ্ছা, ইয়া মেসেজ দিছে। তো এইটাই ছিল, আর কিছুই না প্রোগ্রাম। এখন লাস্টে তোর কি প্রিন্ট করা লাগে, জিসিডি আসলে কার মধ্যে জমা হয়ে গেছে লাস্টে, যখন এই ধরে টার্মিনেট হয়ে গেছে, টার্মিনেট হওয়ার আগে দেখ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কি আর ওয়ান এর মধ্যে তোর জিসিডিটা জমা হয়ে গেছে, তাই না? তো জাস্ট কিন্তু জিসিডি আমরা কি আর ওয়ান যদি প্রিন্ট করি, জিসিডি প্রিন্ট করা হয়ে যায়। আর এসটা কার ভ্যালু, আসলে এসটা কিন্তু দেখ এস ওয়ান এর ভ্যালুটা। তো আলটিমেটলি আমি যদি এস ওয়ান এর ভ্যালু প্রিন্ট করি, তাহলে ওটা এসই দেখায়, এবং টি এর ভ্যালুটা কি থাকে, 6 থাকে, মানে যেটা টি ওয়ান এর মধ্যে আছে। জাস্ট টি ওয়ান এর ভ্যালুটা প্রিন্ট করা মানে টি এর ভ্যালুটা প্রিন্ট করা। এটা কেন, এই যে আমরা আর ওয়ান, এস এস ওয়ান এবং কি টি ওয়ান, এই তিনটা ভ্যালু কেন নেই, কারণ হচ্ছে এখানে একটা চেকিং এর ব্যবস্থা আছে, যে তোর যে রেজাল্টটা বের হয়েছে ওটা কি অ্যাকুরেট কিনা। ঠিক আছে, বুঝতেছস? বুঝি নাই কোনটা অ্যাকুরেট দেখার লেগা, এটা তোর টেস্ট না করলে জিপিডি হবো না। যেটা বের হইছে, তোর জিপিডি যেটা বের হইছে সেটা হ্যাঁ কি অ্যাকুরেট কিনা, সেটা তুই এই এস আর টি এর ভ্যালু দিয়ে মেজার করতে পারবি। ঠিক আছে, দেখ এ এর ভ্যালুর সাথে যদি তুই কি এস এর ভ্যালু গুণ করস, এবং সেটা কি কার সাথে প্লাস করবি, 6 বি এর ভ্যালু যদি প্লাস করস, অটোমেটিক্যালি তোর কি আসবে, 7 আসতে বাধ্য। যদি না আসে, তার মানে মনে করবি যে তোর প্রোগ্রামে ভুল আছে। এটা কি বুঝছস? হ্যাঁ এবার বুঝছি, ঠিক আছে। মানে দেখ, আমাদের টিএস ঠিক আছে নি, ওটা চেক করা লেগেই তো এইটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা ছিল এইটা। ঠিক আছে, এই কারণে আমরা এস এর ভ্যালু আর টি এর ভ্যালুটা বের করি, যাতে করে আমার জিসিডি যেটা বেরিয়েছিল এটা চেক করার জন্য, 7 যদি বেরিয়েছে, 7 কি বেরিয়েছে কিনা। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এটা ছিল এক্সটেন্ডেড ইউক্লিডের। এরপরে কি আছে? এটা কি দেখাইছিল ম্যাডাম, মডুলার অ্যারিথমেটিক? মডুলার অ্যারিথমেটিক হওয়া হ্যাঁ দেখাইছে। দেখাইছিল। কোডিং করতে দিছিল? এটা মনে দিব না। এই এটা এই তো তিনটা বোধহয় তুই করছিলি 5 না 6 লাইনে যেন। হ্যাঁ দেখা দে। হুম। আচ্ছা, এটা বাদ দিয়ে দিলে। হ্যাঁ কেন ভাই? হ্যাঁ দে কোডটা একটু দেখা দে। আচ্ছা, এটা আসলে আমি জেনে করছিলাম, মানে ভুলে গেছি। আমি একটু সহজ নিয়মে করছি, আমি এটা কি একদম বাগ ফ্রি কিনা জানি না, মানে এইসব ইনপুট দিলে হয়, দেখ একদম ইজি। দেখ এই যে কিছুই না, এই ইনপুট গুলো দিলে সব কিন্তু হয়। তো এটাও দিতে পারছ তোরা। দেখ কি করছি, আমার লজিকটা দেখ, যে তোর যখন আমি দুইটা ভ্যালু নিবো, দুইটা ভ্যালু যদি কি দুইটা যদি পজিটিভ হয়, আর কি দুইটা যদি পজিটিভ হয়, তখন কি আমার এখানে মডুলাস বের করে দিচ্ছে না, যে মানে রিমাইন্ডার কত, জাস্ট ওইটাই তো দেখাইতেছে, তাই না? যেমন হ্যাঁ এখানে 27 আর 5 যদি আমি করি, তাহলে আমার অ্যান্সার আসার কথা 2। দুই, তো হ্যাঁ এখানে আমি কি করতেছি, আমি এখানে করতেছি যে যদি এ এর মান যদি 0 থেকে বড় হয়, মানে নেগেটিভ না হয়, তখন মানে কি তাহলে নেগেটিভ না নরমাল হলে নিয়মে। নর্মাল নেমে করে। আর যদি বাই চান্স নেগেটিভ হয়, তাহলে এই যে ম্যাডাম এখানে কি করছিল, ম্যাডাম জাস্ট এখানে যে নেগেটিভ করার ফলে কি আসে, রেজাল্টটা কিন্তু তোর একটা নেগেটিভ ভ্যালু আসে। যদি এখানে আমি তোকে দেখাই যে কি হয়, ধর আমি দিলাম কত, -7 আর 10। ধর 27 আর 12 দিলাম, ঠিক আছে? বা 14 দিলাম, ঠিক আছে, 12 দিলাম, তাহলে আমার রিমাইন্ডার থাকে কত, 3। হুম ঠিক আছে, হুম তো এখন যদি নেগেটিভ একটা ভ্যালু দিয়ে দেয় বাই চান্স, 6 আর ধর দিলাম 12, 12 না দিলাম ধর 4 দিলাম, তো নেগেটিভ ভ্যালু আসতেছে 2। এখন এই 2টাকে আমি অ্যাভয়েড করার জন্য কি করা লাগে, জাস্ট তোর বিটা এটার সাথে অ্যাড করে দিতে হয়, এই আর কিছুই না। তো আমি যদি বিটা অ্যাড করে দিই, তাহলে সবগুলো answer মিলে ম্যাডামের সাথে। ঠিক আছে, দেখ এই যে ম্যাডাম এখানে দেখ, দেখলে বুঝবি যে যখন তোর -18 কে 14 দ্বারা ডিভাইড করে, তখন তোর মডুলাস -4 বাইর হয়। তো হুম। -4 এর সাথে তোর দেখ 14টা আবার অ্যাড করে দিতে, তাহলে আমার কত আসবে, আনসার 10 আসবে আর কি। সেম ভাবে -7 যখন তুই 10 দ্বারা ডিভাইড করবি, তো তখন তোর আসবে কত, -7। এই -7 এর সাথে যখন আবার তুই 10 অ্যাড করতেছিস, আনসার আসছে 3। তো এটা একদম সিম্পল ভাবে করছিলাম। এখন অন্য কোনো টেস্ট কেসের জন্য এটা হয়তো জানি না, বাট দিতে পারো কালকের এক্সামে, কারণ ম্যাডাম তো বুঝে নাই। আরে ম্যাডাম নিজেই পারে না, ম্যাডাম কোড দেখলে ম্যাডাম বুঝবে না। ম্যাডামের লেগে ম্যাডাম তোরা বলতে ম্যাডাম দেখান ম্যাডাম।
আর আরেকটা করছিলাম, ওটা আমি দেখতে হচ্ছে কি আমার মনে নাই। তো আরে এটা পেন ড্রাইভে একদম বাদ কপি করে দিয়ে দিই। রাখা দিম আগেতে। এক কাজ করবো, আজকে পেজ বিলে সব আপলোড করে রাখবো, কালকে এই ক্লাসে একটা যা করছিলাম, ডাউনলোড করে রাখা দিম। এটাও করছিলাম যে ধর এটা এখন থাকে, এটা মাথায় নিস না, ওইটাই তোরা দেখ, একদম ইজি আছে। এটাই এটা হবে। দেখ টেস্টগুলো মিলবো, সমস্যা না। পজিটিভ সংখ্যা হইলে নরমাল, আর নেগেটিভ সংখ্যা হইলে খালি বি অ্যাড করে দিবি। বিয়ে এক করবে আর কিচ্ছু না। ওকে ওকে, ডান এটা ডান। গেল, এরপরে কি আছে? কনগ্রুয়েন্স দেখেছিল? আমি ছিলাম না এই ক্লাসে, এমনও না করাইছিল। আহ, না এটা দেখায় নাই। আচ্ছা, মডুলার অ্যারিথমেটিক, এই স্লাইডে মনে আর কিছুই দেখায় নাই, মানে জাস্ট থিওরি। অ্যাডিটিভ ইনভার্স দেখাইছে। অ্যাডিটিভ ইনভার্স এটা টোটাল দেখায়। টপিক কয়টা তাহলে? আচ্ছা, অ্যাডিটিভ ইনভার্স এটা ইম্পর্টেন্ট, এটা দেওয়ার চান্স বেশি। অ্যাডিটিভ ইনভার্স আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দেওয়ার চান্স বেশি, বুঝছো? হ্যাঁ এই দুটাই দিব ঘুরে ফিরে। এই দুটো একদম ইজি, জাস্ট একবার দেখ। জাস্ট এখানে কি করছে, তোর কোশ্চেনটা কেমন হবে, কোশ্চেনটা বুঝ কি নইদ, বলছে। এখানে মড মানে কি বলছে একটু মড বুঝি। মানে হচ্ছিল তোর রিমাইন্ডার কত থাকে আর কি, কথা বুঝছো? ধর 10 রে তুই 8 দিয়ে ভাগ করতে চাইতেছস, তো লাস্টে ভাগশেষ কত থাকে? 2। দুই। ওইটাই মডুলাস বলে, কথা বুঝছস? ও, মড বলে আর কি। আর মডুলাস সব যেগুলো সূত্র ইউজ করি সবগুলো একসাথে মডুলাস বলা চলে। তো মডুলার অ্যারিথমেটিক কি? মডুলার অ্যারিথমেটিক হচ্ছিল তুই যে কোনো দুইটা ইনপুট, ধর দুইটার যোগফল যদি n দ্বারা মড করো তাহলে 0 আসে, n দ্বারা মড করলে যে 0 আসে, সেটা হচ্ছিল তোর কি অ্যাডিটিভ ইনভার্স। অর্থাৎ কোশ্চেনটা হবে অন্যভাবে, কোশ্চেনটা হবে বলবে যে কি 10 এর ভিতরে, 10 এর ভিতরে কোন পেয়ার গুলোর যোগফল এই 10 দ্বারা ডিভাইড করলে তোর মডুলাস মানে মড 0 আসবে না, ভাগশেষ 0 আসবে। কোশ্চেন কি বুঝছো? আরেকবার কত বুঝি না। কোশ্চেন হয়েছিল তোর বলবে যে কি 10 এর মধ্যে, 1 থেকে 10 এর মধ্যে, ঠিক আছে? এই 10 মানে ছিল তোর রেঞ্জ হচ্ছে 10, এই 10 এর মধ্যে কতগুলো, 1 থেকে 10 এর মধ্যে কতগুলো পেয়ার সম্ভব যাদের যোগফলকে তোর যে রেঞ্জ দিছে ওই রেঞ্জ দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে তোর আলটিমেট মডটা 0 আসবে আর কি, অর্থাৎ ভাগশেষ 0 আসবে। অর্থাৎ তোর যে রেঞ্জটা দিছে ওই রেঞ্জটার মধ্যে দেখ, এগুলি যদি তুই যোগ করস, 2 আর 8 যদি যোগ করস, 3 বা 7 যোগ করস, ওইটাকে যদি 10 দ্বারা ডিভাইড করস, সব ক্ষেত্রেই কিন্তু তোর ভাগশেষ 0 থাকতেছে। বুঝছি এবার। এটাই, এইটুকুই। না এতটুকু, আর কিছু না। তো তোরে জাস্ট রেঞ্জটা দিয়ে দিব আর একটা ইনপুট দিয়ে দিব, ওকে? বা একটা বা কোনো ইনপুট নাও দিতে পারি, ইচ্ছা ম্যাডাম। রেঞ্জ দিয়ে দিলেই তোর লেগে একদম ইজি। বা একটা ইনপুট দিয়ে দিব, হ্যাঁ একটা ইনপুট দিয়ে দিব, বলবে যে কি বি এর মানটা বের করো, যে কোনটা তোর এটার সাথে যোগ করলে এবং 10 দ্বারা ডিভাইড করলে তোর ভাগশেষ 0 থাকে, এই আর কিছু না। আচ্ছা আচ্ছা, মানে যে 10 এইটুকুই লেখা দিব নাকি আর কিছু না? Z10 লিখে দিব আর এর ভ্যালুটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তোর আচ্ছা। বি এর ভ্যালু বের করতে হবে, তো এটা একদম ইজি, পানি। তো কোড কই দেখি, মানে সব পেয়ার তো বাইর করা লাগবে না, জাস্ট একটাই, একটা এর লেখা বি কি হবে এটা বাইর করতে হবে, তাই তো? এই এটা দেখ, সব বের করতে পারি, ইচ্ছা করলে সবও বের করতে পারি, এই যে ম্যাডাম ধর তোরে এন দিয়ে দিব, ঠিক আছে? আর এ দিয়ে দিব, তো আমি এখানে আমার ইচ্ছা মতো নিয়েছি। তো তোর ভ্যালুটা বের করতে হবে বি, তো এখানে ম্যাডামের একটু ভুল আছে। দেখ একটা পেয়ার ম্যাডামের মিসিং, কোন পেয়ারটা? 0 0 লেখছে, কে 0 10 হইব সেনা ওটা। হ্যাঁ 0 0 তো সম্ভব, কেন 0 0 যোগ করলে কত হয়? 0 0 রে যদি তুই 10 তো দ্বারা 10 ভাগ বানাই করো, দেব, টোটাল 10 হইতে হবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মডুলাস তো 0। ঠিক আছে ঠিক আছে। 0 না থাকলে, যেমন 0 রে যদি তুই 10 দ্বারা ভাগ করো তো ভাগশেষ কত? অবশ্যই 0। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম 0 10 লেখে নাই তাহলে। দেখে নাই তো, আমি এটা ঠিক করছি, সমস্যা নেই। তো এখানে কি করতেছি দেখ, এন এর ভ্যালু ধর দেয়া আছে, এর ভ্যালু দেয়া আছে, তো বি এর ভ্যালু কিভাবে বের করবি? কিচ্ছু করা লাগবে না, জাস্ট এর ভ্যালু যদি 0 হয় সেই ক্ষেত্রে কি দুটো সমস্যা না, একটা হচ্ছিল এর ভ্যালু 0 হলে এখানে 10 হইতে পারে আর 0 হইতে পারে, এই তো। 0 এটা কি হইলে বুঝছো? 0 হইলে 0 আর 10। আচ্ছা, নাকি বুঝছ? 10 তো লেখা হচ্ছে না, 10 কই? 10 লেখা লাগবে না, 10 অটোমেটিক আইব, বুঝতেছি আর কি। অন্য সব টেস্ট কেসে দেখ, ধর এর মান তোর 1 দেয়া আছে, তাহলে তুই 9 বের হবে না, জাস্ট একটা ভ্যালু বের হবে না? হ্যাঁ হ্যাঁ, যদি 1 দেওয়া থাকে তাই তো, আচ্ছা, 1 আমি আর এটা 10। কেটে দিই, দেখ এটা কেটে দিই, তাহলে বুঝবি, দেখ এবার বুঝোস। মানে তোর এতটুকু মেজার করতে হবে যে তোর
তোর যে একটা ভ্যালু দেয়া আছে এর মান, এটা বিয়োগফল খালি। ওইটার সাথে তোর কত যোগ করলে তোর 10 হয়। বা এভাবে আমরা বলতে পারি বি এর মানটা কত, যদি আমি n থেকে যদি a এর মানটা বাদ দেই, অর্থাৎ 10 থেকে যদি তোর a এর মান 1 দেয়া আছে, তাহলে আলটিমেটলি তোর b এর রেজাল্ট কত আসছে 9 না? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো করছি, জাস্ট আর কিছু না। তারপর এটা প্রিন্ট কি আউট করে দিচ্ছি। হ্যাঁ এতটুকু আর কি। কিন্তু কাটলি এখানে দিয়ে ওগুলা কি ছিল তাহলে? আমি কইতাছি ওগুলো কি ছিল। আরে বাপরে, কত কিছু। জাস্ট তোর এই জিরো যদি থাকে, এর ভ্যালু যদি জিরো থাকে, সেক্ষেত্রে কিন্তু দুইটা পসিবিলিটি আছে। একটা ছিল জিরোর সাথে আমি মানে 0 2, মানে দেখ এখানে যদি জিরো হইতো, এন এর মান কত 10 আর এর মান কত 0, তাহলে বি এর মান কত? এর মান 0। বুঝা কো ও আচ্ছা, 10 10। 10, তাহলে তো কি হ্যাঁ 10 প্রিন্ট করার কথা না? হ্যাঁ হ্যাঁ আবার তো জিরো প্রিন্ট হইতে পারে, জিরো তো হইতে পারে, জিরোর হ্যাঁ। ভ্যালু থাকলে তো জিরো হইতে পারে, কারণ আমরা এখানে 0 0 যোগ করলে তোর আবার 10 দ্বারা ভাগ করলে জিরো হওয়ার কথা না, অ্যান্সার তো জিরো হইতে পারে। তো হ্যাঁ। এই জিরোর জন্য আমি দুইটা টেস্ট কেস রাখছি, আর কিচ্ছু না। আর বাকি সবার জন্য সেম রেল। তো আর যেটা যেটা কাইটা দিছিলাম, এটা কি, এটা ছিল যে আমি এই যে সূত্রটা অ্যাপ্লাই করে চেক করতেছি আমার কি, আমার যে বি এর অ্যান্সারটা বেরিয়েছে সেটা কি অ্যাকুরেট কিনা। কারণ কি আমরা জানি কি এর ভ্যালু আমার দেয়া আছে এবং বি এর ভ্যালু আমি বের করছি, এই যে এখানে বের করছি, বের করার পরে কি তাদেরকে যোগফল দ্বারা কি, যোগফলকে যদি আমি আবার এন দ্বারা মডুলাস করি, তাহলে কি আমার মডুলাস জিরো আসবে না? এমনি মডুলাস সাইড চেঞ্জ করা যায়? মডুলাস কি করা যায়? মানে এই যে এটা তো মডুলাস না ডাইন সাইডে ছিল, যে বামে নিয়ে এলে মডুলাস এই যে প্রশ্নে 0 মড n ছিল না, তো মড এটা কি কনকারেন্স কয় নাকি এটারই? এটা কনফারেন্স পাই কি অনেকগুলি আচ্ছা ভ্যালু আচ্ছা, হতে পারে, এটা বুঝছি। ঠিক আছে। চেকিংটা বুঝছো? হ্যাঁ বুঝছি বুঝছি। ও মানে যোগ করে বাকিটা কি আবার বুঝছো দেখতেছি যে নাকি মডুলাস বুঝোস না? করলে কি হয় না। হ্যাঁ বাকিটা কি বুঝোস না কিছুই বুঝোস না? ওটা ধরে এখন। বন্ধু বুঝতেছি না, হ্যাঁ বুঝতেছি না। এটা তো সবচেয়ে সোজা ছিল, তুই ভাগশেষ বুঝোস না? হ্যাঁ ভার্সেস বুঝবো না কেন? তো কি সমস্যা, আমার কোন থেকে বুঝোস না? জাস্ট এতটুকু বুঝে লিখো, কোন জায়গায় বুঝোস না? আমি এটা না, আমি আগে পুরা সিটিএনএস এর ওভারভিউটা নিতে চাইতেছি। তো এটা তারপরে বুঝোস কি- এই প্রোগ্রামে আমি যা কইছি একটা কোডও বুঝোস নাই? না, এগুলো জিনিসটা তো বেশি গিয়া না। আমি আগে পুরা গিয়াটা দেখতেছিলাম, মানে তো দেখ সিটিএনএস। বুঝোস আর না বুঝোস, দেখ কিভাবে মানে একটা আইডিয়া হ্যাঁ জেনারেট দেখতেছি। ঠিক আছে, নাও খারাপ না। তো জাস্ট আমি আউটপুট গুলি দেখাই। অর্থাৎ ধর শুরুতে আমি কি নিতেছি, রেঞ্জ নিতেছি, ধর আমি রেঞ্জ নিলাম 10, 10 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু ধর আমি নিলাম 2, তাহলে রেজাল্ট দেখাইতে হবে অবশ্যই 8। অর্থাৎ 2 এর সাথে কত যোগ করলে 10 হবে, সোজা কথা এটা, আর কিচ্ছু না। আমার রেজাল্ট 8 শেষ। আবার চেকিং কমপ্লিট করছি যে 8 আর 2 যদি আমি যোগ করি তাহলে 10 আসবে, এবং 10 এর যে আবার যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কি মডুলাস মানে অবশ্যই জিরো, ভাগশেষ অবশ্যই জিরো। তো চেকিং কমপ্লিট। যদি চেকিং কমপ্লিট না হইতো তার মানে অবশ্যই কোনো ভুল আছে। ঠিক আছে, যেমন ভুল হইতে পারে কি যে 10 নিলি, বাই চান্স 10 নিলি এবং -1 নিলি, তাহলে রেজাল্ট কত দেখাবো ক? বিয়োগ করলে তো 11 হয়ে যাবে। তার মানে এখনো কমপ্লিট, কিন্তু যদি রেঞ্জই তো মাইনাস নিস হবো, মানে এটা ছিল একদম কমপ্লিট। ম্যাডাম দেখাই নাই যেটা, কিন্তু এটা কি অলওয়েজ ভালো ভ্যালিড রেজ, কারণ আমার চেকিং কমপ্লিট হয়ে গেছে। তাহলে বুঝতে পারবি যে তোর ইরর নাই। মাইনাসের জন্য কি মানে তোর ভুল আসবে এটা কখনোই না, কারণ -13 এর সাথে তুই যদি 2 অ্যাড করস তাহলে কত হয়? 11 -11। -11। -11 কে আবার -11 দ্বারা যদি ডিভাইড করস তাহলে মডুলাস অবশ্যই জিরো। হ্যাঁ ভুল নেই। এই চেকিং ছিল অ্যাটলিস্ট এটার কারণে, তোর দিলেও দিতে পারোস, না দিলেও দিতে পারো, সমস্যা নেই। তো এটা গেছিল তোর হয়েছিল অ্যাডিটিভ ইনভার্স। আচ্ছা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা যদি না বুঝিস তাহলে ওই যে ইনক্রিপশন ডিক্রিপশন কিছু বুঝবি না, মানে অ্যাটলিস্ট ডিক্রিপশনটা বুঝবি না। এটা মনোযোগ দে। তো এটা কি জাস্ট এটা ছিল, দেখ অ্যাডিটিভ ইনভার্স যদি বুঝোস তাহলে এটাও সোজা। ধর এ আর বি দুটা ভ্যালু, এই দুইটার ভ্যালুর গুণফল কে যদি এন দ্বারা তুই মড করস, দুইটার গুণফলকে এন দ্বারা মড করলে ভাগ শেষ তুই 1 পাবি, সোজা কথা। ঠিক আছে, হ্যাঁ। এটাই চেক করতে হবে আর কিছু না, ভাগশেষ তুই 1 পাবি। তো ওই এখন আগেরটা কি আগেরটার মতনই সিস্টেম নাকি? আগেরটার মতো তো এখানেও তোর এন দেয়া থাকবো আর এ দেয়া থাকবো, জাস্ট বিটা বের করতে হইব।
তো এটা আগেটা বের যোগ করে আমরা 0 চেক করতাম, এরপর 1 চেক করতাম। হ্যাঁ, যেমন এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, তো এক্সাম্পলটা দেখলে বুঝবি যে তোর রেঞ্জ দেয়া আছে 10, ঠিক আছে? তো 10 রেঞ্জের মধ্যে কোন পেয়ার গুলোর গুণফলকে আমি যদি আবার 10 দ্বারা ডিভাইড করি ভাগশেষ 1 থাকে, সোজা কথা। কোন পেয়ার গুলির গুণফলকে আমি 10 দ্বারা যদি ডিভাইড করি ভাগশেষ 1 থাকে, সেই পেয়ার গুলি ভ্যালিড, অন্য পেয়ার গুলি ভ্যালিড না। ওকে, তো দেখ 10 এর মধ্যে যদি তুই দেখো, দেখ 1 আর 1 মাল্টিপ্লাই করলে কত 1 আসে, সেটাকে যদি 10, বুঝি নাই, বুঝি নাই। প্রশ্নটা কি বললি আবার বল, বুঝি নাই ওটা। বলতেছে যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের টপিকটা কি, যে দুইটার গুণফলকে যদি আমি আমার যে রেঞ্জ দেয়া আছে অর্থাৎ n এর ভ্যালু দেয়া আছে ওইটা দ্বারা যদি মড করি তাহলে 1 আসবে, সোজা কথা। তো কোশ্চেনটা আচ্ছা। এমন দেয়া থাকবে যে তোর রেঞ্জটা দেয়া থাকবে এবং এটা দেয়া থাকবে, ঠিক আছে? তোর বিটা বের করতে হবে, ঠিক আছে? বুঝছস? হুম। তো মানে আমরা যদি এই সূত্র অনুযায়ী চিন্তা করি যে এই পেয়ার গুলি কি ভ্যালিড নাকি ভ্যালিড না, তাহলে দেখ ভ্যালিড, কারণ হচ্ছিল 1 আর 1 যদি মাল্টিপ্লাই করি, 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1 আসে, 1 কে যদি 10 দ্বারা ডিভাইড করো তো ভাগশেষ কত 1, হ্যাঁ, তাহলে এই সবগুলি কি হবে, যেমন এটা কি সাথে 21 আছে, 21 আর 81, 21 তার মানে কি, তাহলে লাস্টে কিন্তু 1 এ ভাগশেষ থাকে, সবগুলি একই। তো তোর কাজ হচ্ছিল যে কি 10 দেওয়া থাকবো, তুই বি এর মান আর 1 দেওয়া থাকবো, এই অ্যান্সার যে আরেকটা 1 এসে তো 1টা বের করবি। তোর যদি এখন 10 দেই, 3 দেই, তুই আমার অ্যান্সার বের করে দিবি 7, ঠিক আছে? কত কিছু করছে রে। আচ্ছা, ওখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হয়েছিল যে তোর অবশ্যই তোর যে রেঞ্জ দেয়া থাকবো, যে রেঞ্জটা দেয়া থাকবো এবং তোর যে এর ভ্যালুটা দেয়া থাকবো, তাদের জিসিডি তোর 1 হইতে হইব, তাদের জিসিডি 1 হইতে হইব, ঠিক আছে? যদি তাদের জিসিডি 1 না হয় তাহলে তাদের মধ্যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পসিবল না। এটা কি বুঝছস? হ্যাঁ, তাহলে এটা এটা লেখা কি আলাদা কোড করা লাগবে না জিসিডি? না না না, দেখ জিসিডি আমি সি প্লাস প্লাস করো, এখন যদি সি থেকেও করো তাহলে আলাদা কোড করতে পারি। সি প্লাস প্লাসে করার সুবিধা আছে, একটা ফাংশন অটোমেটিক জেনারেট করা আছে যে জিসিডি, এটা লিখছি, এটার ভিতরে যদি আমি এন কমা এ দিয়ে দেই, অর্থাৎ রেঞ্জ 10 দিয়ে দিলাম আর 1 এর ভ্যালুটা যেটা আমি, আন্ডারস্কোর জিসিডি। হ্যাঁ, হ্যাঁ তেমন। জিসিডি আমি দিয়ে দিলে যদি সে অটোমেটিক্যালি চেক করে দেবে জিসিডি কত। তো জিসিডি যদি 1 হয় তার মানে কি তাদের মধ্যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকার পসিবিলিটি আছে, মানে আছেই। এখন তোর জাস্ট ওটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমার এই ইফের কন্ডিশনটা বুঝছস? ফার্স্টে 1 চেক। হ্যাঁ, তারপর ফার্স্ট চেক করে নিব তাদের মধ্যে কি জিসিডি কি আদৌ পসিবল কিনা। তো 1 চেক করার পর এখন তুই বের করবি। তো বের করা কিন্তু একদম ইজি, যে তুই তাহলে 1 থেকে তোর রেঞ্জ পর্যন্ত সবগুলো ভ্যালুর সাথে চেক করবি যে কোন ভ্যালুটার পেয়ারের কারণে, কোন ভ্যালু দুটোর পেয়ারের কারণে আমার জিসিডি বেড়েছে। তার সুবিধা ভাবে বলতে গেলে তোর চেক করবি যে তুই মানে আয়ের ভ্যালু কি নিতেছিস, আমি একবার 1 নিতেছি, একবার 2 নিতেছি, একবার 3 নিতেছি, তাই না? এরকম তো চলতে থাকবে। হ্যালো? হ্যাঁ, শুনতেছি তো, কও। হ্যাঁ, এরকম চলতে থাকবে, আয়ের ভ্যালু চলতে থাকবে। এখন আয়ের কোন ভ্যালুটার সাথে, আয়ের কোন ভ্যালুটার সাথে আমি, আয়ের ভ্যালু কি এখানে বি না, আর এ তো আমাকে দেয়া আছে, যদি এটা আয় হয়, তাহলে আয়ের কোন ভ্যালুটার সাথে আমি এর গুণ করলে এবং সেই গুণফলকে যদি আর বলা নীলা হয়, মাইক মিউট কর, আর মিউট কর। নীলা মিউট কর। নীলা মিউট কর। অর্থাৎ এখন আসলে এখানে দেখ বারবার কার মান চেঞ্জ হইতেছে, আয়ের মান চেঞ্জ হইতেছে, তার মানে কি আমি বি চেকিং করতেছি, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ এটা আয়ের মান। তো এখন আয়ের কোন মানের সাথে আমি যদি এ গুণ করি এবং তাদের গুণফলটাকে যদি আমি আবার এন দ্বারা ডিভাইড করি, তাহলে কোন যেটার জন্য আমার 1 আসবে সেই ভ্যালুটা আমি নিয়ে নেবো। না বুঝতে বল, আবার বুঝি। আচ্ছা, আইডিয়া হইতেছে আমরা যেটা বাইর করতেছি বি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট আইটাই কোনটা সেটাই চেকিং করতেছি, অর্থাৎ
এখানে আমরা বি এর ভ্যালু মানে কি আই এর ভ্যালুটা বের করা, আই এর 1 থেকে n এর আগ পর্যন্ত চেক করতেছি যে কোন ভ্যালুটা আমার a এর সাথে গুণ করলে গুণফলটাকে যদি আমি আবার n দ্বারা ডিভাইড করি তাহলে আমার ভাগশেষ 1 আসতেছে, যে এটাই জাস্ট, আর কিছু না। তাহলে এতগুলো মডুলাস এখানে মোট ছিল, বাদ এই সমস্যা নাই তো। তাহলে হইব। তাইলেও হইব, কিন্তু বাগ থেকে যায়, কি প্রবলেম আছে আমি বুঝে দিছি কোথায় প্রবলেম হয়। মানে আলটিমেট কোডটা ছিল এইটা আর কি, এই তো বুঝছো হ্যাঁ এবার? হ্যাঁ হ্যাঁ, যে এবার বুঝছি। আই, এই যে দেখ এ আই আর এটা কি, সরি এ আর এটা কি, বি এর জায়গায় আমি জাস্ট আই ধরছি, তুই ইচ্ছা করলে কিন্তু বি ধরে নিতে পারবি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো বি এর কোন ভ্যালুটার জন্য, আচ্ছা বি ধরলে আমি একটু তোকে সুবিধা দেবো। আচ্ছা, তো বি এর কোন ভ্যালুটাকে যদি আমি কোন ভ্যালুটা চেক করতেছি 1 2 থেকে 10 পর্যন্ত চেক করলাম, যে কোন ভ্যালুটার সাথে এর গুণফলকে আমি যদি n দ্বারা ডিভাইড করি তাহলে আমার ভাগশেষ ইকুয়ালস টু 1 আসতেছে, তো আমি সেই ভ্যালুটা কি প্রিন্ট করে দিব, সোজা কথা। হ্যাঁ হ্যাঁ, পাই গেল। ভিক্টোরি কি ছিল, জাস্ট ওইটাই চলে আসবে। প্লাস প্লাস করছস কে? ব্রেক করে দিলে হইব না এটা? না, এটা এগুলি না না দিলেও হইব, এগুলি না দিলেও হইব, কোনো সমস্যা নেই, জাস্ট ঢুকিয়ে না, দিস এর একটা রিজন আছে। তো এখন এখানে আমি জাস্ট আবার কি মডুলাস কেন করতেছি, এখন দেখ n এর ভ্যালু আমরা সচরাচর কত ধরি, 10। 10 ধরলি, এখন আমি a এর ভ্যালু যদি 12 নিয়ে বসে থাকি, ও তাহলে তো, ও আচ্ছা 10 এর মধ্যে আনতে হইব এটা, ঠিক আছে। 10 এর মধ্যে, অর্থাৎ 10 থেকে ছোট আনতে হবে, মডুলাস করার মানে কি ছোট করে ফেলা, আমার রেঞ্জ থেকে আমি ছোট করার জন্য কি এর ভ্যালুর সাথে মড করতেছি, সেম ভাবে আয়ের মানও মড করে দিয়েছি তাড়াতাড়ি, আয়ের ভ্যালুটা মড করার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়, ঠিক আছে, এইটাই আর কিছু না। আই এর রেঞ্জ তো আমরা ডিফাইন করে দিয়েছি, তাহলে তো আর মড করার দরকার নেই, ওটা তো এন পর্যন্তই চলবে। আয়ের ভ্যালু যদি ধর 12 হইলো, ধর তুই এন এর 12 ভ্যালু হইব কে লাগে, এন পর্যন্ত দিয়া দিলে এন এর আমরা ভ্যালু পেয়ে নিলি যাচ্ছি। 14, ধর এন এর ভ্যালু নিলি 14, তাহলে আয়ের ভ্যালু তো একসময় 12 হইতে পারে। হ্যাঁ হোক, সমস্যা কি, এন এর ভ্যালু দিয়ে তো মড তাহলে তোর করতেছি না। তাহলে তোর ইয়া পারতেছে না, কি বার্তা? তোর ইয়া মানে আই এর অ্যালোকেট লগে করা এটা লাগবো না, আই এর ভ্যালুটার লগে লাগবো না। লাগবে না। না না, আচ্ছা গিফট আমরা করে তো দিস। উপরে তো অলরেডি ডিফাইন করেই দিছি যে এন পর্যন্তই চলবো, তাহলে তার আই এর লগে এন দেওয়ার দরকার নেই। আর সমস্যা নেই, মানে দিলে হইলো ভাবলে না দিলে। জানি যদি কোনো প্রবলেম থাকে, থাকুক এমনি থাকুক, তো ওকে, ইচ্ছা তো দিলে দিবি, না দিলে নাই, আচ্ছা। তো জাস্ট আমি আয়ের ভ্যালুটা প্রিন্ট আউট করে দিলাম, এই এতটুকু কাজ ছিল, আর কিছু ছিল না। এখন এখানে কেন আমি সি প্লাস প্লাস করলাম আর কেন লাস্ট এটা লিখলাম, এর কারণ হচ্ছিল সামহাও তুই একটা ভ্যালু নিলি, সামহাও তুই একটা ভ্যালু নিলি, ধর এন নিলি 12, ঠিক আছে, হ্যাঁ এ নিলি 10, তাদের মধ্যে মাল্টিপ্লিটিভ ইনভার্স নাই, কারণ তাদের জিসিডি 1 না, ঠিক আছে, তাদের জিসিডি কিন্তু 2। হ্যাঁ তো সেই ক্ষেত্রে তো আমার একটা কিছু জানাইতে হবে যে না এদের মধ্যে কোনো ইনভার্স ডাজ নট এক্সিস্ট, মানে তাদের মধ্যে কোনো মাল্টিপ্লিটিভ ইনভার্স নাই। আচ্ছা তো আমি এখানে সি ইকুয়াল টু 0 ধরার কারণ হচ্ছে আমি সি এর একটা ভ্যালু দিয়ে রাখলাম 0। তো সামহাউ যদি আমি ভ্যালিড কোনো এন এবং এ নেই, সেই ক্ষেত্রে কি সে এই ইফের ভিতরে ঢুকবে, ঢোকার পরে লুপের ভিতরে ঢুকবে, ঢোকার পরে এখানে আসবে, এখানে আসার পরে কি সি এর মান এখন কত করে দিবে, যদি এখানে একবার এন্টার করে সে, যদি ইনভার্স থেকে থাকে তখন সে এন্টার করার পরে সি এর মান কত দিল, সি এর মান এখন 1 হয়ে গেছে না, হ্যাঁ, বাইরে যাবো। ঠিক না? হ্যাঁ তো এখন সি এর মান 1, তার মানে কি যে কোড এতটুকু টার্মিনেট করার পরে অ্যান্সার দেখানোর পরে সে এটা চেক করবে যে সি এর মান কি এখন 0 না, তার মানে কি সে এতটুকু প্রিন্ট করবে না, তার মানে কি তোর জাস্ট এতটুকু প্রিন্ট করবে। আচ্ছা, সি কিন্তু জিরোটারে এলস এ দিয়া আমরা সি প্লাস প্লাস এর জায়গায় ব্রেক দিলে হইব না? সি প্লাস প্লাস এর জায়গায় ব্রেক মানে এখানে পাইলে তো শেষ। তাহলে শেষ ছিল, ব্রেক ছিল, আমি অন্যটাই করছি আর কি, এটা ওপেন করছি, এখানে ওকে, ব্রেক দিলেই না, ঠিক আছে, ব্রেক দিয়ে দেখ, সমস্যা নেই। মানে আমি আসলে মেবি এখানে অনেকগুলি বের করতে চাইতেছি, আমি সব পেয়ার বের করতে চাইছি, বুঝছো, এই জন্য আমি ব্রেক দিই, আমি 1 বের করবো, এমন নীর, কিছু। জিসিডিটার মানে কি? জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, অর্থাৎ 10 আর 12 যদি তুই কল্পনা করস, লসাগু লসাগু, লসাগু না গসাগু, সরি লসাগু, কমন। 10 আর 12 যদি তুই কল্পনা করস, তাদের মধ্যে তাদের দুজনকে তুই সর্বোচ্চ কোন সংখ্যাটা দ্বারা ভাগ করতে পারবি, দুজনকে ভাগ করতে পারবি কোন সংখ্যাটা দ্বারা, বন্ধু জিসিডি 2 মানে কি দিয়ে, বলছেন তো? মানে এইটাই হচ্ছিল জিসিডি, এটাই হচ্ছিল জিসিডি, ঠিক আছে।
আচ্ছা, আর ম্যাম তো বলছে ভাগশেষ 1 হইতে হবে, তো তুই তো কন্ডিশন দিছিলি না সি ডাবল ইকুয়াল টু হচ্ছে 0, মানে 0 হলে এটা হবে না, তো 1 ছাড়া অন্য কিছু আসলে? ওয়ান ছাড়া অন্য কিছু তো এই সূত্রই পূরণ করে না। তখন তো আচ্ছা এই যে যদি দেখ ওয়ান যদি না হয়, তখন এখন কি সি এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? এখানে আমি যে সি এর ভ্যালু চেঞ্জ করলাম, যে বাই চান্স যদি এখানে ঢুকে, তার মানে কি ইনভার্স যদি থেকে থাকে, তখন কি সি এর ভ্যালু এক বাড়াই দিছে না সে? হ্যাঁ। যদি এখানে না ঢুকতো সি এর ভ্যালু কি বাড়ানোর কোনো অপশন আছে? না। না, সে তো এখানে ঢুকেই নি, তাহলে সি এর ভ্যালু বাড়াবে কিভাবে? তার মানে সি এর ভ্যালু এখন কি জিরো। যেহেতু এই কন্ডিশনকে ফিল আপ করে নেই, তার মানে কি এর মানে এখন জিরো, তার মানে কি ইনভার্স এখনো এক্সিস্ট করে না, কোনো ইনভার্স নাই। আচ্ছা। যেমন দেখ, রান করলে বুঝতে পারবি। যেমন 10 আর 12, এটা জিসিটি কি 1? হ্যাঁ মনে হয়। না, এটা জিসিটি 2। একটু কি তুই বললি 2 না বললি? হ্যাঁ হ্যাঁ, তুই। তার মানে কি এদের মধ্যে কোনো ইনভার্স নাই, কারণ জিসিডি ওয়ান হইতে ইনভার্স হইতে গেলে তাদের মধ্যে ওয়ান থাকতে হবে। তো তুই যখন দিবি তখন কি ইনভার্স ডাজ নট এক্সিস্ট। এখন যদি তুই এটা আচ্ছা ঠিক আছে, বুঝছি। দুইটা ক্ষেত্রে নিয়ে দেখো, ধর নিলাম 11 আর 13 নিলাম, তার মানে কি তাদের জিসিডি অবশ্যই ওয়ান, দেখলেই বোঝা যায় কোন সংখ্যা দ্বারা তারা ডিভাইড হয় না ওয়ান ছাড়া। তো তখন কি তাদের ইনভার্স কি 6 আছে। এটা 6। কার ইনভার্স আছে আসলে? 13 হ্যাঁ। 13 না? 13 ইনভার্স আসতেছে, সোজা কথা। ঠিক আছে, দেখ ভালো মতো খেয়াল কর যে 13 আর যদি 6 গুণ কর, তোরা ক্যালকুলেটর করে দেখতে পারো। 13 আর 6 যদি গুণ করো এবং সেটাকে যদি 11 দ্বারা ভাগ করে দেখবি যে কি তোর ভাগশেষ ওয়ান আসে। সেম ভাবে এটার কিন্তু জিসিডি ওয়ান, তাই না? এটা জিসিডি ওয়ান না? দেখ এখন হ্যাঁ দেখ, আমি 11টা বের করতেছি, তো 11 আর 1 যদি আমি গুণ করি তাহলে কত হয়? 11। তো 11কে যখন আমি 10 দ্বারা ভাগ করবো, 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ওয়ান, সোজা কথা। ওকে, এটা গেছে, বুঝছো সবাই? হ্যাঁ। কে চিল্লায়? আচ্ছা, আর কি আছে? এই এখনই তো অ্যাডিটিভ ইনক্রিপশন ডিক্রিপশন। এরপরে তো ইনক্রিপশন ডিক্রিপশন মেবি। ইনক্রিপশন ডিক্রিপশন বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছিল তোর এই জিনিসটা, কেউ যদি এটা ভালো মতো বুঝে তাহলে পসিবল। ঠিক আছে, যদি কম্পিউটার থাকে এটা বাইর করে রাখতে পারো তোর সুবিধার্থে বোঝার জন্য আর কি, যে আস্কি ভ্যালু কত কার, জাস্ট তুই মনে রাখলে হবো এর আস্কি ভ্যালু এত 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 এত। লিঙ্ক ঠিক আছে, দিয়ে দে। আরে লিঙ্ক একটা দিয়ে মনে বলতে রাখলে, গেলে ফার্স্ট যে একটা মনে রাখলে 65 টা মনে রাখলে। আস্কি ভ্যালু এ টু জেড শেষ। একটা মনে রাখ, একটা না, এখানে ভালোই মনে রাখা লাগে, সবগুলি দেখে দেখে মারবি আর কি, যেহেতু মনে রাখা পসিবল না। তো আরে একটা লগে বাকি দিয়ে যোগ করলেই তো হয়ে যায়, একটা একটা যোগ করবি হয়ে যাবে শেষ। কত করতে যোগ করবি? আমি কত ইয়েটা করতে হয়, এক এক করে যোগ করে দেখ কতক্ষণ লাগে। আজকে আচ্ছা একটা কর বই দে, পড়লে পুরো প্রোগ্রাম শেষ। এই কর দে। আর পাইথন দিয়ে করছি তো জানি না সি প্লাসে কেমনে করে, এটাই সমস্যা। সেটা তো আমি দেখতাম না, আমি সি প্লাস পারি না, দেখাই সি ক্লাসে। আচ্ছা দেখ, তুই কালকে পাইথন দিয়ে করে দিলি তুই? আরে ম্যাডাম তো নেট বন্ধ করে রাখবো না, এই লেখা সেটাই। বন্ধ করে রাখবো? আর ওগো পিসিতে ইয়া নাই, পাইথন নাই। তা কেমনে করছিস? ল্যাবে কেমনে করছিস? ল্যাবে তো নেট দিয়ে করলাম না, নেটে অনলাইন কম্পাইলার ইউজ করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাই এখন আসি হলো মেন জায়গায়, ইনক্রিপশন ডিক্রিপশন, এই তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যাডিটিভ সাইফার এটা না? হ্যাঁ হ্যাঁ রেডি। অ্যাডিটিভ সাইফার হচ্ছিল যে তোর কিছু একটা ইনপুট দিবে, প্লেন টেক্সট, এটা আমরা বলি প্লেন টেক্সট। তো এই প্লেন টেক্সটটা আমরা এই কি এর সাহায্যে এমন ভাবে মডিফাই করবো যাতে করে কি হয়, আমার এই রেজাল্টটা দেখায়। তো অ্যাডিটিভ ইনভার্সে অ্যাডিটিভ মানে কি যোগ করা। তো জাস্ট আমার প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার কি এইচ একটা ক্যারেক্টার, এইচ এর আস্কি ভ্যালুর সাথে আমি জাস্ট 15 অ্যাড করবো। ওকে, 15 অ্যাড করার পরে 26 দিয়ে ডিভাইড করবো, ডিভাইড করার পরে যে রেজাল্টটা আসবো সেটা ডাব্লিউর আস্কি ভ্যালুর সমান।
এই আর কিছু না, কথা বুঝছো? তো এইখানে একটু সমস্যা হয় কি যে এখানে 07 মানে আমার যেহেতু ইংরেজি সংখ্যা হয়েছিল 26টা, তো আমার আস্কি ভ্যালু দেখ এখানে শুরু হইতেছে কিন্তু 65 থেকে, আমি যদি বড়টা নেই। তো সেই ক্ষেত্রে আমার কি করা লাগে যে এই ভ্যালু গুলোকে আগে আমার 0 থেকে 25-এর মধ্যে নামায় আনতে হয়। কারণ আমার আস্কি ভ্যালু হচ্ছিল, তো সরি, মোট ক্যারেক্টার হচ্ছে 26টা, কারণ যেহেতু মড করলে যাতে আমার 26টার মধ্যেই থাকে, কারণ মড যে সংখ্যা দ্বারা তুই মড করবি তার থেকে অলওয়েজ কি পাবি, মডটা অলওয়েজ রেঞ্জের থেকে ছোট পাবি। তো এই কারণে আমরা কি করি, সব প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি ভ্যালুটা কে আমরা জাস্ট 0 থেকে 25 এর মধ্যে নিয়ে আসার ট্রাই করি। তো এটা কিভাবে পসিবল, ধর যদি 65 থেকে আমি 65 বাদ দিয়ে দিই, তাহলে এর ভ্যালু আসে 0। 66 থেকে যদি 65 বাদ দিই 1, অর্থাৎ এ থেকে জেড এর মধ্যে যতগুলি ভ্যালু আছে সবার থেকে যদি আমি 65 করে বাদ দিয়ে দিই, তাহলে কি এটা হয়ে যায় 0 1 2 3 4 অটোমেটিক্যালি। দেখি বুঝছো? আচ্ছা বুঝি না, আরেকবার বুঝো তো। আচ্ছা, দেখ আমি কি বলছি যে আমার প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি ভ্যালু, যেমন এইচ ধর, বড় হাতের এইচ বলি, এগুলো একটু বড় হাতের মনে কর। বড় হাতের আস্কি ভ্যালু বললে কত, এইচ এর ভ্যালু কত আসে? এইচ এর ভ্যালু আসে 72, তাই না? হুম এই আস্কি ভ্যালুর সাথে তোর এই আস্কি ভ্যালুর সাথে আমার যে কেটা দিবে, ওই কেটা যোগ করব। যোগ করার ফলে তার ভ্যালুটা অনেকটা ইনক্রিজ হবে। ইনক্রিজ হওয়ার পরে আমি তাকে 26 দ্বারা মড করব। মড করার ফলে তার আরেকটা ভ্যালু আসবে, সেটা আসবে কি, কত, জেড এর ভ্যালু সমান, সরি ডাব্লিউ এর ভ্যালু সমান 87। ঠিক আছে, আমি 15, যেমন ধর এখানে যদি তুই এইচ এর ভ্যালু কত, 72 না? হুম 72 এর সাথে যদি তুই 15 অ্যাড করস, যেহেতু তোর কে দিছিস 15, তখন তোর রেজাল্ট আসবে কিন্তু 87। এটা কার সমান, ডাব্লিউ এর সমান। হুম ঠিক আছে, কিন্তু এখানে একটু প্রবলেম আছে যে কি, আমাদের আহ, ইংরেজি ওয়ার্ড কয়টা, 26টা না? হ্যাঁ হ্যাঁ। তো আমি যখন বড় সংখ্যাকে ধর, এগুলিকে আমি যদি 26টা সংখ্যার মধ্যে নিয়ে আসতে চাই, মানে আমার 0 থেকে 26টা সংখ্যা থাকবে, তো 26টা সংখ্যা থাকবে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমি জাস্ট করতে পারি কি, সবগুলির আজকে ভ্যালু কত থেকে শুরু হয়েছে, 65 থেকে শুরু হয়েছে। হুম। তো আমি 65 থেকে জাস্ট 65, সবার থেকে 65 বাদ দিয়ে দিলে দেখি যে এটা কি এর এখন আজকে ভ্যালু তোর 0 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, এটা 2 3 4, একটা ইয়াতে এসে পড়ে আর কি, সর্টিং এর মতো হয়ে যায় আর কি। ঠিক আছে, যাতে করে আমার মড যখন আমি 26 করব, আমার 26-এর মধ্যেই থাকে, রেঞ্জটা যাতে 26-এর মধ্যেই থাকে। কথা বলছো? হুম বুঝছি। আচ্ছা, তো এতটুকু করলাম, এতটুকু করার পরে কি আমি 65 করে বাদ দিয়ে দিছিলাম না, শুরুর দিকে কি আমি 65 করে বাদ দিয়ে দিছি না? হ্যাঁ। হুম হুম। আমি আবার যা 65, আমি আমার অ্যান্সার পাওয়ার পরে আমি 65 অ্যাড করে দেবো। যেমন 22-এর সাথে যদি আমি 65 অ্যাড করি, আবার কি, আবার 87 কিন্তু পাওয়া যায়, কোনো সমস্যা নেই, আমার আবার ব্যাক ফর্মে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। তো 65 বিয়োগ দিব, কারণ কি, 0 থেকে 25-এর মধ্যে আনার জন্য, যাতে করে আমি 26 দ্বারা মড করতে পারি অ্যাটলিস্ট, ইংরেজি ওয়ার্ড দ্বারা। ইংরেজি ওয়ার্ড যেহেতু 26টা আছে, যাতে ইংলিশ ওয়ার্ডের মধ্যে থাকে ওর ভ্যালুটা, এটার জন্য। তো যখন আমার কাজ শেষ, যোগ করে আমি মড করা শেষ, তখন আবার আমি 65 অ্যাড করে তাহলে কি করবো, তাহলে তার আগের জায়গায় ফিরাই দিন, এই আর কিছু না। এতটুকুই কাজ, যে ইনক্রিপশনের জন্য। ডিক্রিপশন যে যোগের জায়গায় বিয়োগ দিয়ে দেবো, শেষ তো নাকি? বাপরে, এত বড় কোড কে? আচ্ছা দেখ, তো আমার মেইন ফাংশন থেকে শুরু করি। হ্যাঁ, মেইন ফাংশনে কি থাকে, মেইন ফাংশনে তো থাকে হলো একটা, আমার প্লেন টেক্সট নিতে হবে। তো আমি সি ইন মানে এই তোরা স্ক্যানার দিস প্লেন টেক্সট নিয়ে নিলি, একটা কে নিতে হবে, একটা কে নিয়ে নিলাম। ঠিক আছে, দেন হচ্ছিল কি, যে আমি একটা ফাংশন কল করলাম, ইনক্রিপশন। সেই ফাংশনে আমি সেই ফাংশন কল করবো। তো সেই ফাংশনে কি থাকে, মানে আমি কি পাস করবো, সেই ফাংশনে আমি আমার প্লেন টেক্সটটা এবং কিটা দিয়ে দেবো, এবং সে এই প্লেন টেক্সট এবং কিটাকে মডিফাই করে আমাকে একটা রেজাল্ট রিটার্ন করবে। সেই রেজাল্ট হচ্ছে কি, সাইফার টেক্সট। ঠিক আছে, সেটা আমি আবার এই স্ট্রিং এর সাইফার টেক্সটের মধ্যে রাখতেছি। অর্থাৎ এই যে আমি একটা ফাংশনে কল করছি, সেই ফাংশন আমার কি করবে, আমার থেকে দুইটা জিনিস নিবে, একটা ছিল প্লেন টেক্সট নিবে আর একটা কে নিবে।
এটাকে এখানে মডিফাই করলো, মডিফাই করার পরে আমাকে আমার সাইফার টেক্সট রিটার্ন করলো, সেটা এসে এই সাইফার টেক্সটে জমা হইলো। পরে জাস্ট আমি সাইফার টেক্সটে কি করলাম, কল করলাম, অটোমেটিক্যালি আমার কি দেখাইতেছে, আউটপুট দেখাইতেছে। ঠিক আছে। আচ্ছা এমনি স্ট্রিং যে ডাটা টাইপ ওটাতে কি এমনি অ্যাক্সেস করা যায় অ্যারের মতো? হ্যাঁ হ্যাঁ, অ্যারের মতো। স্ট্রিং মানে কি, ক্যারেক্টার অ্যারে। স্ট্রিং মানে কোনো ক্যারেক্টার অ্যারে, এটা জানতাম না। ক্যারেক্টার অ্যারে। তো এটা কি সিতেও হয় এটা? হ্যাঁ, না সিতে হয় না, সিতে সিতে তো ক্যারেক্টার, স্ট্রিং নেই। তোরা সিতে যেমন ক্যারেক্টার এর কেমনে, ক্যারেক্টার চেঞ্জ কি, তারপরে কয়টা ভ্যালু নিবি ক্যারেক্টারে, 10টা, 10 লেখছ না? কি জানি মনে নাই, আর সি প্লাস প্লাস দেখো ধরো। আরে এটা লেখছ না, ক্যারেক্টার সি 10 ধর, 10 লেখছ না, তার মানে কোন 10টা ক্যারেক্টার রাখতে পারবি। তো স্ট্রিং হচ্ছিল তোর এখন কোনো একটা রেঞ্জ থাকে, তো এতগুলো রাখতে পারবি, যত খুশি, মন কথা যত খুশি রাখতে পারবি। তো অটোমেটিক্যালি সে এই যে এই ফর্মে কনভার্ট করে নেয়। ধর আমি এখানে যদি স্ট্রিং নিতাম হলো ধর হ্যালো, হ্যালো দেখো এটা 5টা থাকে, তো অটোমেটিক্যালি সে ভিতরে মানে ইনসাইড করে সে এভাবে লিখে নেয় 5টা। ঠিক আছে। তো এখন দেখ এই যে আমি কনভার্সনটা কেমনে করছি এটা, তাহলে তোরা নিজে এখানে ফাংশন কল করা লাগে না, তোরা চাইলে এটা যদি বুঝোস এখানে ইমপ্লিমেন্ট করতে পারোস, ফাংশন কল করার কোনো প্রয়োজন নেই। তো জাস্ট আমি প্লেন টেক্সটটা পাঠাইছি, প্লেন টেক্সটটা যায় কি এখানে জমা হয়েছে না, আর এই কিটা যায় কোথায় জমা হয়েছে, এই কিটা যায় এখানে জমা হয়েছে, সোজা কথা। এখন তো আমি ফাংশনের ভিতরে কি করলাম, ফাংশনের ভিতরে একটা স্ট্রিং নিলাম, যেটার নাম দিলাম কি সাইফার টেক্সট। অর্থাৎ আমি প্লেন টেক্সটারে যে মডিফাই করে কোথায় রাখবো, সাইফার টেক্সটে রাখবো, সেই সাইফার টেক্সটে রিটার্ন করবো। তার কারণে আমি কি করলাম, তো এই স্ট্রিংটাকে একটা স্ট্রিং ক্রিয়েট করলাম, এবং স্ট্রিং এর ভিতরে আমি কি রাখছি, কোনো ভ্যালু রাখি নাই। ঠিক আছে। এটা মানে কি কোনো জাস্ট কোনো গার্বেজ ভ্যালু যাতে না থাকে, এই কারণে আমরা এখানে ডাবল কোটেশন দিছি, যাতে আমি চাইলে মডিফাই করতে পারি। আচ্ছা, এটা করার পর আমি কি করলাম, জাস্ট আমার যেই স্ট্রিংটা আমি নিছি ওই স্ট্রিংটা সাইজ কতটুকু, একটা ফাংশন কলের মাধ্যমে আমি ফাংশনের সাইজটা নিয়ে নিলাম, যাতে করে আমি একটা ফর লুপ চালাইতে পারি। ওকে। তারপর একটা ক্যারেক্টার সি নিলাম, ক্যারেক্টার সির কাজটাকে আমি একটু পরে বলতেছি। তো এখন এখানে আমি যদি তোকে দেখাই যে কিভাবে পরিবর্তনটা হয়। আচ্ছা, তো দেখ এখানে কি হইতেছে, প্রথমে আমি একটা কি নিলাম, লুপ নিলাম। লুপের কাজটা কি, লুপের কাজটা হচ্ছে আমার স্ট্রিংটারে প্রতিটা ক্যারেক্টারকে আলাদা আলাদা ভাবে মডিফাই করা। যেমন এখানে কি ছিল, এখানে ছিল ধর হ্যালো, হ্যালোর কি প্রথম ওয়ার্ডটা কত, এইচ ছিল। তো এইচ, এইচ তারপর ই ডাবল এল ও, এইগুলি যাতে কি হয় প্রত্যেকটাকে আমি একটা একটা করে মডিফাই করতে পারি, সেই কারণে কি আমি একটা ফর লুপ নিছি। তো ফর লুপটা কতক্ষণ চলবো, তোর যে স্ট্রিংটা নিছি ওইটা সাইজ পর্যন্ত চলবো। ঠিক আছে। তো আমি ক্যারেক্টার সি যেহেতু প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিতেছি, সেই কারণে আমি একটা ক্যারেক্টার সি ক্রিয়েট করছি, এবং সি এর ভিতরে দেখ কি রাখছি, প্লেন টেক্সট আই। অর্থাৎ প্লেন টেক্সট আই মানে কি, প্লেন টেক্সট মানে স্ট্রিং এর আই নম্বর ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে সেটা সিতে রাখো। তো আই নম্বর ইন্ডেক্স কত এখন 0, তার মানে জিরোতে কত ছিল, জিরোতে ছিল কি এইচ ছিল। তো অটোমেটিক্যালি কি সে সিতে এইচ রাখতেছে, এবং সেটাকে আমি কি করতেছি আপার ফর্মে কনভার্ট করে দিচ্ছি, কারণ আমাদের রেজাল্টটা কিন্তু আপার ফর্মে দেখাইতে হবে। তো টু আপার এর মাধ্যমে কি করতেছি, যে ছোট হাতে ডাব্লিউ আসে জাস্ট ওটা বড় হাতের ডাব্লিউ হয়ে যেতেছে। বুঝছো? আপার না করলে কোনো সমস্যা আছে? তাহলে রেজাল্ট ডাব্লিউ পাবি না, এরকম পাবি না, ও ছোট হাতে আচ্ছা, দেখাবো। 65 বিয়োগ করছে দিকে আপার করতে হবে তাই না? হ্যাঁ, যাতে তুই নাহলে তোকে 97 করে বিয়ে করা লাগবে, ওই জন্য আমি ওইটা বুঝাইছি তোদের। ঠিক আছে ঠিক আছে, মানে এটা আমি ভালো হয়েছে। illegal। তো আমি জাস্ট আবার আমার সুবিধার কি জন্য মানে আমি আবার ইউজার বড় ছোট দিলে তো প্রবলেম নাই তাই না? ওটা তো অটো আপার হয়ে যাবে। ইউজার চা দিতে পারে। এখন এনেছিল তোর ডিপেন্ড করে তোর কোশ্চেন কেমন হয়। যেমন যদি এখানে অ্যান্সার যদি ছোট দিয়ে দিত, আমি দরকার নেই আমার টু আবার করার, তাই না? তখন আমি জাস্ট এখানে 97 করে বিয়োগ করবো, 97 পরে যোগ করে দিবি। ওকে ওকে বুঝছি। ওই কেন যোগ দিতে বুঝছিস তো? হ্যাঁ এবার বুঝছি। ম্যাডাম যেহেতু এমনি দিচ্ছে তাই আমি এমনি করছি। আচ্ছা, টু আপার করা হয়েছে, তার মানে সি এর ভিতরে এখন কি আছে, বড় হাতের একটা এইচ আছে না? হ্যাঁ বড় হাতের এইচ, হুম। হ্যাঁ হ্যাঁ। বড় হাতের এইচ আছে। দেখ এখন বড় হাতের এইচটাকে তো আমার এইচ আছে, আমার তো এখন এটাতে ইন্টিজারে মানে আস্কি ভ্যালুতে কনভার্ট করতে হবে। তো বড় হাতের এইচ মানে কত ছিল, বড় হাতের এইচ মানে কিন্তু ছিল 72। এখন তো সেটা তো আমি দেখতে করতে পারতেছি না, তাই আমি দেখ এখানে কাস্টিং করা, এটাকে বলা কাস্টিং করা। অর্থাৎ আমি যদি তোর সি এর আগে যদি ইন লিখে দেয়, সে কি করে, সেই আস্কি ভ্যালুতে অটোমেটিক্যালি কনভার্ট করে নিছে। অর্থাৎ এখন কিন্তু সি এর ভ্যালু এইচ এর আস্কি ভ্যালু সমান। যেমন এইচ কত, এইচ হলো 72, তার মানে এখানে কিন্তু সে 72 লিখতেছে, নট
এইচ লিখতেছে, এই জন্য আমি ইন্ট দেয়া মানে ছিল সে ক্যারেক্টারকে আস্কি ভ্যালুতে কনভার্ট করতেছে অটোমেটিক্যালি। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখন আমি যে 65 কইলাম যে বিয়োগ করে দিব, 65 বিয়োগ করে দিলে কত হয়? তার মানে 65 বিয়োগ করলে তোর কত ছিল? এই ছিল 72, 72 থেকে যদি 65 বিয়োগ দিই তাহলে এখন আসে তোর কত? 7, তাই হ্যাঁ না? হুম, দেখ এই যে ম্যাডামের এই যে 7, 7 এর পরে তুই কি কেটা যোগ করস, তো এই যে কে যোগ করলাম, তাহলে কত হইলো? 7 যোগ 15 কত হইলো? 22। 22 22 কে তুই কত কত দ্বারা মোড করবি? 22 কে যদি মোড করস কত? 26 দ্বারা মোড করস তাহলে কি 22 ভাগশেষ কত আসে? 22ই আসে। হ্যাঁ এখন 22 আসছে, 22 এর সাথে আবার কি তুই যদি 65 আবার অ্যাড করে দিস দেখবি যে তোর কি আসে? ডাব্লিউর মতো আসে, 87 আচ্ছা আসে। ওটারে আর নাম্বার শোনা বানাইলাম, এটারে আবার ক্যারেক্টার কনভার্ট করার কিছু করা লাগবে না? না, এটা তো ইনিশিয়ালি বানাইছি, দেখ টেম্পোরারি বানাইছি, আমি কিন্তু কোথাও রাখিনি, আমি কি কোনো ভ্যারিয়েবলের ভিতরে এটা স্টোর করছি? না না। কোন স্টোর করি? হ্যালো, ওই তোর কথা শোনা যায় না, তোর কথা হয় না। এই তোমরা ওর কথা শুনতে পারো না? না, তোর মাইক মিউট হয়ে গেছে রে। ফোনে দেখ, ফোনে দেখ। ও মনে নিজেরই মিউট করে লাইছে। ওই যে নাজমুল দুইটা দেখ। না এখনো শোনা যায় না। কোন আসবো? কোন দেখো? হ্যালো। হ্যাঁ এখন শোনা যায়, এখন শোনা যায়। আচ্ছা আমি কেটে গেছি। আচ্ছা, কি করছিলাম? আরে আচ্ছা এই কেউ কি এক্সেস নিতে যেতেছে? কি কেউ কি মানে এক্সেস নিতে যেতেছে নাকি? না তো, গ্রুপে কে মেসেজ দিতে? এই আগের? আগের আগে। দেখছি। তাহলে দেখ আমার কি বাক্সে যত আসে, বাক্সের সাথে যখন আমি আবার 65 অ্যাড করতেছি তাই সে কি অটোমেটিক্যালি সে কি করতেছে? অটোমেটিক্যালি সে ডাব্লিউর যে ভ্যালুটা ছিল সেটাতে কনভার্ট হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এই যা ইনক্রিপশন এতটুকু হয়েছে, এখন আচ্ছা তোরা এটা বারবার বুঝলাম না। এটা পুরাটা করলে তো মনে কর একটা নাম্বার রিটার্ন করবো না? কোনটা কোনটা? এই যে এগুলা যোগ বিয়োগ মডুলার সব করার পর একটা নাম্বার আসবে না টোটালটা, পরে ওটার আবার ক্যারেক্টারে কনভার্ট করতে হবে না? কেন? দেখ এখানে আমি দেখ এই জন্য কি একটা শর্টকাট নিয়ম ইউজ করছি। এটা মানে কি সাইফার টেক্সট ইকুয়ালস টু সাইফার টেক্সট প্লাস আস্কি ভ্যালু ধর ধর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা কি বুঝতে পারছ? হ্যাঁ। এটা না মানে আজকে কি বলে অটো কনভার্ট হয়ে যায়। অটো কনভার্ট হবে, কারণ কি আমি সেটা একটা ক্যারেক্টার স্ট্রিং এর ভিতর রাখতেছি, স্ট্রিং এর ভিতর কি রাখতেছি, স্ট্রিং এর ভিতর স্ট্রিং প্লাস সামথিং, তার মানে সে অটোমেটিক্যালি কি করব আস্কি ভ্যালুটারও স্ট্রিং এ কনভার্ট করে দিবে। আচ্ছা কথা তাহলে আমরা বুঝছো? যদি কোনো নাম্বার স্ট্রিং এ রাখতে চাই তখন কেমনে রাখবো? কোন নাম্বার নাম্বার স্ট্রিং এ রাখতে চাই তাহলে কি ডাবল কোটের মধ্যে নাম্বার দিয়া দিয়ে দিমু এরকম? মানে নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করে দিতে হবে? হ্যাঁ মনে করো অটল ওয়ান লিখমু, তাহলে কি হবে? ওয়ানটা কিভাবে দিমু? কিচ্ছু করা লাগে না, দাঁড়া। পাইথনে দেখলাম আবার সব করার পরে আবার লাস্টে ক্যারেক্টারে কনভার্ট করা লাগে পুরোটারে। সিতে এরকম নাই। ম্যাডাম তো বহুত কিছু পড়ায় লাগছে। হ্যালো। হ্যাঁ কা স্ট্রিং এ এ ইকুয়াল টু আমি কি দিব? জাস্ট কি নিবি? যা খুশি মন চায় যত কিছু যা খুশি নিবি। অটো কনভার্ট হবে, এগুলি রেখে স্ট্রিং হিসেবে নিব সে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, কিন্তু এখন এখানে কোশ্চেন আসে যে এর সাথে জল কি কিনতে চাস ধর, এর সাথে তুই প্লাস ওয়ান করবি ধর। এখানে এর ভ্যালু কত? 65, 65 65 কিন্তু তুই ওয়ান অ্যাড করবি, ঠিক আছে? 60 তখন হয়ে যাব। অটোমেটিক্যালি কিন্তু ও হয়ে যাবে কিন্তু আহ, 66 মানে বি হয়ে যাবে। আচ্ছা 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 বুঝছি। প্রায়োরিটির উপর ডিপেন্ড করে, কারণ স্ট্রিং এর এখানে পাওয়ার বেশি, কারণ স্ট্রিং নিজে একটা ডাটা টাইপ স্ট্রিং। টাইপ হয়ে এখানে কাজ করতেছে, এই জন্য আর কিছুই না। ঠিক ওকে আছে, ওকে বুঝছি। তো এখানে কিন্তু সাইফার টেক্সটটা কিন্তু অটোমেটিক্যালি এভাবে সে জমা করতেছে, প্রতিটা ক্যারেক্টার সে জমা করতেছে, সোজা কথা। ঠিক আছে, বুঝছো?
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরকম কোনো ফাংশন আছে যেটা দিয়ে এরকম করা যায় নাম্বার থেকে না না করা আজকে? যায়, অনেক ফাংশন আছে, অনেক ফাংশন আছে, কি টু কি কি? স্ট্রিং, তারপরে বুট টু তুই স্ট্রিং? সার্চ দে, টু স্ট্রিং, তারপরে অনেক ফাংশন আছে। মনে করো আমি দেখতে 65 আজকে ভ্যালুটা কি, ওটার লেখা কেমনে করুম? কোনো 65 ফাংশন আবার আছে? আস্কি ভ্যালু কি? 65 কোন আস্কি ভ্যালু নাই তো। 65 ওইটা আস্কি ভ্যালু কে লিখে কবি? আস্কি ভ্যালু তো 65 মানে পঁয়ষট্টি। আর লেটারটা আর 65 কি, তো ওই নিজেই আজকে আসছে ক্যারেক্টার, ভ্যালু। মানে আজকে ক্যারেক্টারটা। তো এটা তো আরো ইজি, দেখ এই যে জাস্ট কি করবি তুই সি, ধর আসলে একটা ইন, এন ইনি কত 65 তো, হ্যাঁ হ্যাঁ, জাস্ট সি আউটের বেলা লিখবে যে কি ক্যারেক্টার, এটাই জানতে চাইছি, চার চার এটা আর লিখলে অটোমেটিক্যালি সে ইন ইয়া চার প্রিন্ট আর করবে। ইন্ট। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এ প্রিন্ট করবো, বড় হাতের এ প্রিন্ট করবো। সি প্লাস আজকে শিখা লাগবে। সি প্লাস প্লাস মজা, মানে প্রবলেম সলভিং এর লেগে সি প্লাস প্লাস মজা। ওকে। আচ্ছা, তো এস রে সেভাবে কনভার্ট করলো, বাকি সবগুলো রেখে একটা একটা করে নিবে আর কনভার্ট করতে থাকবে আর সাইফারটেক্সে জমা করতে থাকবে। তো যখন এই টার্মিনেট হয়ে যাবো, সে অটোমেটিক্যালি কি সেটা রিটার্ন করে দিব। এই তো, আর কিছু না তো। রিটার্ন করে দিলে কি সেটা সাইফারটেক্সে জমা হইব, তাই না? পরে প্রিন্ট করবি, এই বুঝছ শেষ। না? হুম। এবার কথা না মাল্টি, বলতে বল, শুনোস না কথা? বল কি। বুঝছি তো, এবার ইয়া দেখা, মাল্টিপ্লিকেটিভ দেখা। দাঁড়া, এটা ইয়া ইন্ডিকেশনে বুঝে গেছে। ওই তো মাইনাস দিয়ে দিলেই তো রাখবো না নাকি? দেখে যে প্রথমে কি এইচ ই এল এল এক একটা করে কাজ হইতেছে, পরে এগুলি কিন্তু কনভার্ট দিতেছি, যে আমি এখানে সি আউট আউট দিছিলাম না, যে প্রতিটা ভ্যালু দেখাও যে কিভাবে টু আপার হয়ে যেতেছে আর কি, ঠিক না? আচ্ছা, এখন চল ডিক্রিপশনটা দেখি। আচ্ছা, এটা ছিল ডিক্রিপশন, এখন ডিক্রিপশনটা আগে অ্যালগরিদমটা দেখি কেমনে করছে ম্যাডাম। তো ডিক্রিপশন কি, যে তোর যেই কিটা তুই ইউজ করছিলি একটু আগে, ঠিক আছে, কিটা যখন ইউজ করে এনক্রিপ্ট করছিলি সেখানে কি করছিলি, জাস্ট তুই 15 প্লাস করছিলি, তাই না? হ্যাঁ। তো এখন জাস্ট তুই আগের কনভার্ট অর্থাৎ রিভার্সে যাবি, সোজা কথা ছিল এখন রিভার্সে যাবি। এই জন্য যেহেতু তুই 15 অ্যাড করছিলি, তুই 15 মাইনাস করে দিবি, সোজা কথা এখানে। তো আমার এই দেখ, আমি যখন আমি 15 22 থেকে 15 মাইনাস করে দেবো, তারপর জাস্ট এই, আর কিছু না কিন্তু। ওকে, হুম হুম। এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। কিন্তু এখানে একটু প্রবলেম আছে, ছোট্ট একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছিল যে ধর তুই, হ্যাঁ মাইনাস কর, মাইনাস করলে দেখবি রেজাল্ট মিলে। ধর তুই 82 থেকে 15 মাইনাস করবি না, কারণ 82 যখন তুই অ্যাড করছিলি তখন কি করছিলি, 82 থেকে 65 মাইনাস কইরা আর কেটা প্লাস কইরা তারপরে কি করছিলি, মড করছিলি 26 দেয়া, তাই না? হ্যাঁ। এটা করার পরে তুই 82 পাইছিস, অর্থাৎ আমি যদি এক্সাম্পল দিই, এইচ এর ভ্যালু ছিল 72, 72 এর সাথে যদি তুই কত অ্যাড করছিস, তুই 72 এর সাথে 15 অ্যাড করলে কি আসে, 87 আসে। তার মানে কি 87 থেকে যদি আমি কত 15 বিয়োগ করি, তাহলে কি 72 অটোমেটিক্যালি কিন্তু আসতেছে, দেখ। হুম হুম। কিন্তু এখানে প্রবলেম হয় কখন, ধর এল কত ছিল, এল ছিল 76, 76 এর সাথে যখন আমরা 15 অ্যাড করছিলাম, তখন অ্যান্সার কত আসছে, কনভার্ট করলে 5 অ্যান্সার 81 আসছে আর 10 92। 91 মানে আমরা 91 মানে কি, এ 91 মানে কি, এ এ। কেমন আসছে, হ্যাঁ হ্যাঁ। এ কেমন আসছে, এ আসছে না তোর জায়গায়, কারণ আমরা কি 26 দ্বারা যখন মোট পরে রাখলাম। করছিলাম, 65 হ্যাঁ। থেকে বিয়োগ করার পরে তখন কি হয়েছিল, এটা ওয়ান হয়ে গেছিল না, আমি তো বুঝাইলাম যে 65 কেন মাইনাস করবো, কারণ এখানে তখন কি হয়ে যায়, 65 বিয়োগ করলে কি ওয়ান হয়ে যায় আর কি, বুঝছ নাই? বুঝছি। না আমি এখনো বুঝিনি বুঝিনি। আমি এটা অনেক কঠিন। না না না, কঠিন না, একবার নিজে ইমপ্লিমেন্ট করতে পারলে সব পারবি, একবার খালি নিজে খালি দেখ কি ছিল, এই এখন এটা বুঝ তাহলে পারবি। এল ছিল কি 76, হ্যাঁ। 76 থেকে আমি জাস্ট কি করছি, 76 এর লগে আমি কত যোগ করছি, 15, 76 এর লগে 15 যোগ করলে কত হয়, 91,
91 থেকে 65 মাইনাস করছি, 65 মাইনাস করলে কত আসে? 26, তাই না? হ্যাঁ হ্যাঁ 26 দ্বারা মড করি তাহলে কত আসে? মড আসে 0 0। 65 অ্যাড করলে আলটিমেট রেজাল্ট আমার আসতেছে কি? এ। হ্যাঁ এটাই ছিল, ঠিক আছে? তার মানে কি? তার মানে এ থেকে যদি আমি 15 বিয়োগ করে 65 মাইনাস করি, মড করি, তারপর আবার 65 অ্যাড করে দিই, তার মানে কি আসার কথা কি? এল। হ্যাঁ হ্যাঁ কিন্তু এর থেকে যে তুই 15 মাইনাস করতেছ, 15 মাইনাস করলে কি এখানে মাইনাস করলে কি আসে? না তাহলে ওই যে অ্যাডিটিভ ইনভার্সের সিস্টেম করতে হবে নাকি? না না না, কোন ইনভার্সিটি না। 65 মাইনাস কত? 50 হিসাব করে। 50 কিন্তু আসার কথা কি? এখান থেকে ঘুরে আসার কথা ছিল কি? ঘুরে আসার কথা ছিল আমার এল। কোনোভাবে 76 হওয়ার কথা ছিল। কোন ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না, কোন কোন ক্ষেত্রে সমস্যা আমি দেখাই। যে যখন তোর যে ক্যারেক্টারটা তুই স্পেসিফিক ভাবে নিতেছস, যেমন কি ছিল, এইচ ছিল, এইচ এর গেলে কিন্তু কোনো প্রবলেম হয় নাই। এইচ থেকে তুই কোনো বিয়োগ কর, কোনো সমস্যা হয়? এইচ না, ডাব্লিউ ছিল। ডাব্লিউর ক্ষেত্রে যদি তুই 15 বিয়োগ কর, 15 বিয়োগ করলে কি আবার আগের মতো তো এইচ পাই যেতেছিস না? হ্যাঁ হ্যাঁ কিন্তু তাহলে কি কোন ক্ষেত্রে প্রবলেম হতে পারে? যে সকল ক্ষেত্রে তোর কি হতে পারে, সাইফার টেক্সট মানে যে তুই সাইফার টেক্সটের যে ক্যারেক্টারটা নিলি, সেই ক্যারেক্টার থেকে যখন কে মাইনাস করবি, কি মাইনাস করার পরে যখন সেই রেজাল্টটা তোর এ থেকে ছোট হয়ে যায়, মানে 65 থেকে সামহাও ছোট হয়ে যায়, তখনই তোর প্রবলেম শুরু হয়। কথা বুঝছস? হ্যাঁ এবার বুঝছি। হ্যাঁ, তো তখন সেই ক্ষেত্রে এক ধরনের ফর্মুলা ইউজ করতে হয়। আর যদি সমস্যা না হয়, নর্মাল আমরা কি করি, যেমন ডাব্লিউ ছিল, ডাব্লিউ থেকে 15 বিয়োগ করার পরে, সরি ডাব্লিউ ছিল, ডাব্লিউ থেকে তোর কি ছিল, 65 বিয়োগ করলাম। এখানে একটু মিসিং দাঁড়া, এক সেকেন্ড। প্লাস 90 মাইনাস 65 হবে না? 90 মাইনাস 65 হবে না? এক সেকেন্ড। ও না 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 ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। দেখ এখানে কোনো সমস্যা নাই, কারণ দেখ আমার এখন কি প্লেন টেক্সটটা কি, সাইফার টেক্সটটা কি, ডাব্লিউ। হুম ডাব্লিউ ডাব্লিউ থেকে থেকে 15 বিয়োগ 65 কোনো বিয়োগ করার প্রয়োজন পড়ে না, সোজা কথা। কেন? তার মানে হলো কি, তুই দেখ ডাব্লিউর ভ্যালু এখন কত? 87। হুম 87 থেকে যদি 65 আমি কি করি, বিয়োগ করি। হ্যাঁ আচ্ছা আমি তো কে তো আগেই বিয়োগ দিয়ে দিছি না। ও আচ্ছা আগে বিয়োগ করে চেক করে নিতে যে এর থেকে ছোট নাকি? হ্যাঁ, 87 তাহলে থেকে আর কি দরকার সবার আগে বিয়োগ চলে গেছে, তাহলে কত এখন? 7 থেকে 15 বিয়োগ দিলে কত আসে? 72। হুম 72 থেকে 65 বিয়োগ দিয়ে দিছি, আবার বিয়োগ দিলে কত? 7। 7 রে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার ভাগশেষ কত? 7। তার সাথে যখন আবার 65 অ্যাড করি, তখন আমি 72 পাই যেতেছি। 72 কে এত 72 প্যারা। আবার আগেরটা পাই যেতেছি, কারণ এটা আমি আগেই নিয়ে নিছি, সোজা কথা। মাইনাস কিন্তু যে সকল ক্ষেত্রে তোর কি হবে, 65 নিচে নেমে যাবে, সেই সকল ক্ষেত্রে কি করবা, যে 90 অ্যাড করে দেবে। যেমন এলাকায় চিন্তা কর, এলাকা কত ছিল, 73, তাই না? হ্যাঁ এল থেকে যখন আমি 15 বাদ দিই, তখন কি আসে? 61 চলে আসে। তার মানে কি সেটা অবশ্যই এর ভ্যালু থেকে ছোট। এর ভ্যালু কত? এর ভ্যালু ছিল 65, তাই না? 65 65 হ্যাঁ থেকে তাহলে 61, এখন আমাদের জন্য 61। আচ্ছা যখন আমি প্লাস 1 হইলো কে? আমি বলতেছি 61 থেকে যখন আমি 90 যোগ করতেছি, 61 থেকে হ্যাঁ 90 যোগ করলে কত? 151। 151 থেকে যখন আবার 65 মাইনাস করতেছি, তখন আসে 83। হ্যাঁ সরি সরি, ভুল বলছি। আবার বলি, আমার ছিল হলো ডাব্লিউ 85 সাইফার টেক্সটটা ছিল তোর এ এ এ এ, সরি আমি ভুল বলছি, এ এ, ঠিক আছে? এল এর জন্য আসে কি, এ, তাই না? হ্যাঁ এ আসে, তো এই এর থেকে আমি কি করবো, এর এর কনভার্ট করলে যাতে আমি আবার এই এল পেয়ে যাই, শুরু আবার যেমন ছিল তেমন যাতে পেয়ে যায়। তো এখন দেখ, তো আমার এ ছিল, এর ভ্যালু কত? 65। তো 65 থেকে কে বাদ দেয়, 65 থেকে কে কত, 15 বাদ দিলে কত আসে? 50। হ্যাঁ 50 50 থেকে আমি আবার তার কি রেঞ্জের করতেছি, বাইরে। যেহেতু এখন এই কন্ডিশনের মধ্যে পড়ে গেছে, যেহেতু এ থেকে ছোট, তার মানে কি তার সাথে 90 যোগ করে দাও। 90 যোগ করে দেওয়া মানে কি 140। 140 থেকে আবার 65 ম্যাপ করো, আসে কি 75। একটা ভ্যালু একটু কম আসে, এটার কারণ হচ্ছিল আমরা জিরো থেকে কাউন্ট করা শুরু করছিলাম। হুম এর ভ্যালু কিন্তু আমরা জিরো থেকে কাউন্ট করা শুরু করছিলাম।
0 থেকে 25 পর্যন্ত। কথা বুঝছস? হ্যাঁ এবার বুঝছি। তার কারণে পিছুতে গেলে আমরা যাতে তোর 1 বাড়াই দিই, যাতে এটা 26 হয়ে যায় বা এটা অ্যাকুরেট জায়গা মতো পড়ে, এই একটা কারণে। তো এই কারণে আমরা এটা প্লেন টেক্সট এমনি করি, জাস্ট আগের ফর্মুলে জাস্ট দুইটা ফর্মুলা এখানে ইউজ করা হয়, যে সি এর মানটা যখন আমি ক্যারেক্টারটা যদি তখন প্রবলেম ক্রিয়েট করে কে এর ভ্যালুটা বিয়োগ করার ফলে তখন একটা, আর যদি প্রবলেম ক্রিয়েট না করে নরমালি করে দাও শেষ, তারপরে রিটার্ন করে দাও, এই আর কিছু না। কথা বুঝছস? হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি। তো এটা ছিল তোর ইনক্রিপশন আর ডিক্রিপশন। তারপর আর কি আছে? তারপর তো আর নাই, এইটুকুই তো। না মাল্টিপ্লিকেটিভ, এই তো নাই, আসল মালই তো এখন আসে নাই। এটা মজা। মাল্টিপ্লিকেটিভ আসবে একটা। এটা আর এটা সেম, এটার ইনক্রিপশন আর এটার ইনক্রিপশন একদম 99% সেম, ঠিক আছে? খালি গুণ চিহ্ন বহাই দেবো তাই তো। এই আর কিচ্ছু না। তো কত এটা বোঝান যাবো না রে। কি রে ভাই, কয় লাইনের কোড? এটা বোঝান যাবো না, খবরে যাবো আবার। এত বড় কি? এটা কোনটা? মাল্টিপ্লিকেটিভ। ওইটা কপি মারছো। অরিজিনাল। এত বড় কে ফাংশনের নাম? এর লাগি এত বড় করছি যে কপি মারছো তোর দেখে। কোনটা তো ঠিক আছে। নেলে তো তুই নাম দেয় এবিসি। হ্যাঁ, খাবো তো, পরে খাবো। আচ্ছা, পরে খাবো। আচ্ছা আমি নিজে কোড করে বুঝাইতে পারি। এত বড় কোড? আচ্ছা আমি দেখ করলে দেখবি যে সোজা লাগতেছে, আমি লাইন বাই লাইন যখন করবো। না গো, হইছে, নামও দেয় একটা। এতটুকু বুঝছো? হয়তো হ্যাঁ বুঝছি। আগের মতোই করতেছি সবকিছু।
আচ্ছা দেখ কি করছি। সবকিছু আগের মতোই, জাস্ট এখানে কি করছি যে 65 থেকে আমার আজকে ভ্যালুটা আমি কি করছি যে 65 মাইনাস করে দিচ্ছি, যাতে করে কি 0 থেকে 25-এর মধ্যে চলে আসে। এখন 0 থেকে 25-এ চলে যাওয়ার পরে আমি কি করছি, 0 থেকে 25-এ যাওয়ার পরে দেখ ম্যাডাম কি করছে, 0 থেকে 25 যাওয়ার পরে কি করে, তোর যে কেটা তুই নিছিস ওই কেটা তুই কি করস, মাল্টিপ্লাই করস। মাল্টিপ্লাই করার পরে কি 26 দ্বারা সেটা ডিভাইড করস। ডিভাইড করার ফলে যে ভ্যালুটা আসে, মানে মডটা যে আসে, সেটার সাথে আবার কি করি আমি, কি করছি আমি, যাতে 65 আবার যে বিয়োগ করছিলাম সেটা আবার ফিরাই দিছি। ফিরাই দিয়ে তাকে তার আগে রিয়েল রূপে নিয়ে গেছি। নেওয়ার পরে জাস্ট সেটা আস্তে আস্তে জমা করে রিটার্ন করে দিচ্ছি। এই যে ইনক্রিপশন, এটা বুঝছো? নাম্বারে কনভার্ট করে কষ্ট। হ্যাঁ বুঝছি বুঝছি। ঠিক আছে, কিছুই না। ওইখানে কি করছিলাম, এখানে জাস্ট অ্যাডিটিভ ইনভার্সের বেলায় কি করছিলাম যে একটা প্লাস অ্যাড করছিলাম, যোগ করছি। এখানে জাস্ট কি করলাম, জাস্ট মাল্টিপ্লাই করছি। সব সেম। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখন দেখ ডিক্রিপশন কেমনে করে। তো ডিক্রিপশন করার জন্য জাস্ট আরেকটা আমি ফাংশন কল করবো, সেটা ছিল কি, সেটা ছিল ধর সিএল ডিক্রিপশন ফাংশন কল করলাম। সেখানে আমার কি এখন কি সাইফার টেক্সট আমি পেয়ে গেছি। এখানে আমি সাইফার টেক্সট পাঠাই দিতেছি, এটাও পাঠাই দিচ্ছি। ঠিক আছে, যে এই কেয়ার দ্বারা আপনি করে দেন। তো এখন হচ্ছিল জাস্ট ফাংশনটা ক্রিয়েট করলাম, ডিক্রিপশন আচ্ছা এখানে কথা আছে যে আমার যে কেটা আমি কত ইউজ করছিলাম 7। তো তোর দেখ অ্যাডিটিভ ইনভার্সে কি করছিলাম, অ্যাডিটিভ ইনভার্সে আমার যে কেটা নিয়ে আমি যোগ করছিলাম সেই কেটা আমি কি করছি পরে মাইনাস করে দিছি, মাইনাস করে দিয়ে মড করছি। কিন্তু মাল্টিপ্লিকেটিভ সাইফার টেক্সট মানে এনক্রিপশনের বেলায় কি করে, যে কেটা দ্বারা আমি গুণ করছি সেই কেটা দ্বারা, এখানে ডিভাইড করার অপশন নাই, সেই কেটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যেটা থাকবে সেটা দ্বারা যদি আমি গুণ করে আবার মড করি, আমার সেমটা আবার ব্যাক করে। কথা বুঝছো? ওই যে আমরা 10-এর যেটা শিখছিলাম ওটা। হ্যাঁ একটু আগে যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স শিখে আসছি, যে কোনো ভ্যালু আমার কি থাকে, এখানে রেঞ্জ কত 26 বোঝাই যায়, 26 n আর এর ভ্যালুটা দেয়া আছে, তার মানে কি তোর বি এর ভ্যালুটা বের করতে হবে। যাতে কিটা করে হইতাছে কি, এ নাকি? হ্যাঁ কিটা হইতাছে এ আর মডুল এই যে হইতাছে এন। ওই 26 যেটা। মূলত ছিল এই দেখ 28, এটা হচ্ছে n, এটা ছিল a আর এটা ছিল b। সোজা কথা হয়েছিল যে তুই ধর 10 কোন সংখ্যার সাথে 10 গুণ করলি, 5 এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে আছে 50। এখন 50 কে যদি আমি এবার আগের রূপে কনভার্ট করতে চাই তাহলে 10 ইনভার্স দ্বারা কনভার্ট করতে হবে না, মানে 10 ইনভার্স দ্বারা যদি গুণ করি তাহলে আমি আবার 5 পাই যেতেছি না। হ্যাঁ এইখানে তো আর মডুলাসের বেলা তোমরা নাই অপশন যে ডিরেক্ট ওইটাকে ইনভার্স, তো ওইটার ইনভার্স কি, ওইটার ইনভার্স হচ্ছিল যে জিসিডি কত হয় আর কি, ওইভাবে মেজার করে। তো এখানে যেহেতু ইনভার্স কোন সংখ্যার ইনভার্স আমরা বের করা শিখি, তো এখানে 7-এর ইনভার্স কত বের হয়, 7-এর ইনভার্স 15 বের হয়। তো আমি 15 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার যে রেজাল্টটা সেটাকে মড করলে আমি আবার আগের রূপে পেয়ে যাই, সোজা কথা। তো এই জন্য আমাদের কি মাল্টিপ্লিকেটিভের ইনভার্সের যে ইয়াটা ছিল, এটা এটা ছিল না, জাস্ট এটা এখান থেকে আমি কপি করে নিয়ে এসে কিছু করব না, জাস্ট নিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কি, এখানে n কত, n এর রেঞ্জ, n মানে রেঞ্জ 26। ঠিক না, তাহলে n মানে 26 করে নিলাম। এ মানে কি, এ মানে হচ্ছে আমার কে, কে মানে
মানে এই সাতের বেসিসে আমার তাহলে কিউ বেসিসে আমার দেখা দেখি তো এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা দেখাবো, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট কি করলাম, সি ইকুয়াল টু 0 লেখা লাগবো না? বুঝিনি। এই প্লাস প্লাস যে করছো সিটা তো ডিফাইন করছো। এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা তো জাস্ট চেকিং করার জন্য। ও আচ্ছা, এইখানে কি আউট করার দরকার নেই, আমার কেটা দরকার, ঠিক আছে? তাহলে আমি কেটা নিলাম, ডি এর ভিতরে রাখলাম কেটা, মনে করলাম যে ডি এর ভিতরে আমি রাখলাম আয়তনটা। তো আমি এখানে একটা ডি নিলাম, মানে এখন আমার কেটা কি ইনভার্স কেটা কি হয়ে যাবে, ডি হয়ে যাবে, ঠিক আছে? এই এতটুকু ছিল কাজ। তার মানে কি এখানে আমি আমার অটোমেটিক্যালি কি বের করে ফেলতে পারতেছি, আমার ইনভার্সটা বের করে ফেলতেছি। তো কোন কি দ্বারা আমি জাস্ট মাল্টিপ্লাই করলে আমার আগের রেজাল্ট আসে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এটা আবার বড় আগে ছিল কে? ওটা ওটা ঝামেলা আছে, ওটা ঝামেলা আছে। বলতেছি কি কারণে বলতেছি আগে দেখি, একটু মডিফাই বাড়ছে। মেবি হওয়ার কথা, কারণ কে না আচ্ছা দেখ এনে কনভার্সনটা কেমন হয়েছে, এটা তো বুঝছো কনভার্সনটা কেমন হয়েছে। হ্যাঁ, তার মানে কি এখানে আমার ডি এর ভ্যালু অবশ্যই কি, ডি এর ভ্যালুটা আমার যে কিটা দিছে ওই কিটার ইনভার্স হওয়া লাগবে, তাই না? সেটা দ্বারা যখন আমরা আবার কি প্রত্যেকটা সাইফার টেক্সটের ক্যারেক্টারকে যখন আবার কি ইনভার্স দ্বারা আমি যখন কি করতেছি মাল্টিপ্লাই করতেছি, অটোমেটিক্যালি কি সে আগের দুটো ফেরত যেতেছে এবং 26 দ্বারা মড করার ফলে সে 0 থেকে 25 এর মধ্যে রয়েছে, এবং ওইটাকে 0 থেকে 25 এর মধ্যে থেকে যদি আমি থাকে ওটাকে যদি আমি 65 দ্বারা যোগ করি সে আবার কি আগের ক্যারেক্টার ভ্যালুটা কনভার্ট হয়। ওকে ওকে, দেখ এখানে দেখি আমরা দিয়ে দিলাম সিস্টেম সেম, জাস্ট ইনভার্সের ফাংশন নাই না, ওখান থেকে কেডারে মডিফাই করতে হবে, এই তো। আর কি। অবশ্যই 15 দেখাইতে হবে সোজা কথা। সাথে ইনভার্স কি আমরা দেখ পেছনে আমার সাইফার টেক্সট যে আমি কোন টেক্সট দ্বারা আমি আবার প্লেন টেক্সট ক্রিয়েট আনছি সেটা ছিল না 15, কারণ ডি এর ভ্যালুটা 15, এই 15 বারবার এটা থেকে গুণ হয়ে কি করতে আমাদের এটা কনভার্ট করে দিচ্ছি। এই ছিল পুরো সাইফার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আর এইটা যেটা তোরা দেখতেছো এটা বলা আছে যে আসলে দেখতে চাস দেখ আমি যাই দেই আর কি কি এমসি প্রবলেমটা কই হয় দেখ, তো প্রবলেমটা হয় এই জায়গায় দেখ, এই যে আমি যে কোডটা করছি দেখ প্রবলেমটা কই বলছি। তারপর আমি লিখলাম হ্যালো, হ্যালো, হ্যাঁ, তারপর এখন আমি একটা কে দিলাম ধর 10, তার মানে কি অবশ্যই আমার যে সাইফার টেক্সট আমি পাবো সেটাকে আমি আবার এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দ্বারা যদি গুণ করি অবশ্যই আমার আগের ভ্যালুটা পাওয়ার কথা না, এটা পাওয়ার কথা না, কিন্তু এখানে কিন্তু পসিবল না। কেন পসিবল না, আমি যে কেটে এসেছি এটা ভ্যালিড কে না, কারণ কেন এর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই সোজা কথা। এটা ডিক্রিশন কেমনে করব, মানে প্রাইম নাম্বার ছাড়া হবে নাই তো, সেটা না, সেটা বলতে পারি না। সেটা বলা যাবে হলো আমার ওই যে আমরা শিখলাম যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কেমনে বের করা হয়, ঠিক না? এটা মডিফাই করতে কি করব, জাস্ট ধর আমি এখন কত নিব 10 নিলাম,
সে আমারে বলবো যে না ভ্যালিডকে যতক্ষণ না তুমি নিতে করতে পারবো না এটাকে। মানে ও আগেই চেক করে বলতো আগে চেক করে যায় 2 দেয়া কিন্তু পসিবল, তো 2 কিন্তু জোড় সংখ্যা, তাও কিন্তু পসিবল আছে হয়নি কেন? তো প্রাইম নাম্বার। তাহলে আচ্ছা এটা অনুবাদন করছি। তোরা দুই করে যোগ যোগ করে দেখতেছিলাম। এই আমার যোগ করে কে বাকি ও, অতলের পাখি। একটু সেই দিলে কিন্তু হবে না, তো টু না প্রাইম নাম্বার হইলো না কেন? হবে না কারণ কি এর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে? ও তাও কথা নাই নাই না। কারণ 2 এর সাথে যদি তুই 1 ধর মাল্টিপ্লাই করলি, সেটাকে যদি 26 দ্বারা ডিভাইড করো, তো পাশে কি 1 থাকে? অবশ্যই না, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে প্রাইম নাম্বার তুই বলতে পারছিস, 4 দিলে হবে না, 3 দিলে হবে না, থেকে শুরু 3 দিলে হবে, 5 দিলে অবশ্যই হবে। মেন কথা হচ্ছে আমার খেলোকে আবার কম দেখে চেক করে। তো ম্যাডাম এটা জানে না, সোজা কথা ম্যাডাম কিন্তু এটা জানে না এটা করা যায়, ঠিক আছে? ম্যাডাম কিন্তু ম্যাডাম এটাই দিব মাল্টিপ্লিকেটিভ ক্লাসরুম বা যেখানেই হোক ম্যাডাম আমার ওই যে ভুল কোডটা কিন্তু ভুল কোড মোটামুটি, মানে কে হয়েছিল তোর, এখন ম্যাডাম কে ভ্যালিডটা দিব, সোজা কথা পরীক্ষায় ভ্যালিড কে দিব, ইচ্ছা করে আনভ্যালিড দিব না, মানে 7 বা 15 এই টাইপের দিব, অমনে দিব না, অমনে দিলে ইনক্রিপ্ট হইব, ডিক্রিপ্ট হইব না। তো এখানে কি করছি, জাস্ট কিছুই করি নাই, এখানে ভ্যালিড কে চেক করার একটা অপশন রাখছি, যে আমি যেই কিটা নিছি সেটা কি আদৌ কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি অ্যাভেলেবেল কিনা, সেটা আমি একটা ফাংশন কল করার মাধ্যমে আগেই চেক করে নিছি যে সেটা কি একটা কি আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালো কথা, সে ওইটাই রিটার্ন করবে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে সে সি ইন এর ব্যবস্থা রাখছে যে এটা বারবার নিতে থাকো যতক্ষণ না হবে। যদি একবারও ভ্যালিড হয়ে যায় সে কি করবে, মানে যেটা নিতেছে সেটা আবার রিটার্ন করে দিবে, তার মানে কি এখন তোর কেটা ভ্যালিড, এবং কে এর ভ্যালিড ইনপুটটা তুই ইনক্রিপশনে পাঠাই দিতেছিস। তার মানে এখন তুই ইনক্রিপ্ট করতে গেলে তোর ভ্যালিড কে দিয়েই করতে হবে, তুই যে কোনো কে দিয়ে করতে পারবি না, কারণ আমি এখানে ইনক্রিপশনের যে ফাংশনটা ওইখানে ভ্যালিড কে পাঠাই দিছি, নট কে, ঠিক আছে? এটা কি বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো এখন তো অবশ্যই এটা ডিক্রিপশন হবে, কারণ তো আমার তো ভ্যালিড কে এটা আছে। করার দরকার নাই, এর ভুল মনে হয় এটা এটা মাথায় রাখবো। বেশি এটা মাথা গোলা ফেলবে, কারণ এই ফাংশনে কল করার পরও এখানে আবার অনেক কিছু করা লাগে। এটা একটু এটি পাতালে ম্যাডাম খুশি। কোনদিন দেখে আমি তোর এডিট দিয়ে দেবো না, এডিট দেখ নরমালি দেখ। স্যার কোনো কোশ্চেন? তাহলে জিসিডি বাইর করার লাগে আন্ডারস্কোর জিসিডি দিলে তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ এর মড ইনভার্স বাইর করার কোনো শর্টকাট এরকম কোনো লাইব্রেরি নাই, ওটা বহাই দিলে না? মোড ইনভার্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হ্যাঁ নাই, ওই যে ইনভার্স, ওই যে 7 দিলে 15 দিলে 7 আয় পড়বো, এরকম কোনো ফাংশন নাই? তাহলে তো ওটাও শিখা লাগবে। খাইছে আস্তে 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 বাঙ্গালে যাচ্ছে। নাই 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 থাকলে তো ভালো হইতো। মানে কোটিং করে বসে এর লেগে আমি এই দেখিনি, তবে দেখিনি পয়েন্ট দিয়ে জান না আর কি কোশ্চেন, কারো কোনো কোশ্চেন কিছু বুঝছ নাই? বুঝছি। না বুঝলে যে ভিডিওটা আছে না, যখন ধরো শিখবি আমি যে ভিডিও দেখে নিয়ে গেল, ভিডিও আর দেখবো কোন? তোরা যখন নিজেরা নিজে শিখবি টিউটোরিয়াল শিখবি, তখন আমার ভিডিও দেখলে আবার মনে পড়ে যাবে আমি কি বলতে। এটা দিয়ে দে। আর ইউটিউব আমার লিংক ইউটিউবে পোস্ট করে দিব। হ্যাঁ কবি যে ক্লাস নিতেছি সেশন, ক্রিপ্টোগ্রাফি সেশন। বুঝি নাই। ক্রিপ্টোগ্রাফি সেশন লেখা দিয়ে দিই ইউটিউবে। হ্যাঁ একসাথে কতগুলি 4-5টা। কালকে যেটা করতে দিব এটার কোড দে, আর কিছু জানি না। কোডগুলো জিপ করে দিয়ে দে।
কোড গুলা আমি দিতেছি, গ্রুপে দিতেছি। আমি কই কি কি দিব, আমি কই জিসিডি দিবে, ঠিক আছে, হ্যাঁ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিব, এডিটিভ আর ইনভার্স। হ্যাঁ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিব, আর দুইটারই ইনক্রিপশন দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, যদি দেয় আর কি, ডিক্রিপশন দেওয়ার পসিবিলিটি কম। এতটুকু শিওর থাক যে ইয়া দিব, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিব। মাল্টিপ্লিকেটিভ এডিটিভ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করলে তো আর ডিক্রিপশন এক্সটেন্ডেড পাবে। জিসিডি। আর জিসিডি দুইটা যে কোনো একটা দিতে পারে, এই আর কিছু না। জিসিডি ওইটা ওই দিয়ে কোডটা, দিতে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স জিসিডি তারপর এডিটিভ ইনভার্স। এই দুইটার ইনক্রিপশন ডিক্রিপশন কঠিন, দেখ এক রাতের মধ্যে যদি বুঝতে পারলে তো ভালো। আর ইনক্রিপশন কিন্তু একদম পানির মতো সোজা, তো ইনক্রিপশন শিখে রাখ, কমন পারফরমেন্স অনেক বেশি, যে কোনো একটা দিলে ওইটা এক একজনটা তো এক একটা করতে দিব, বুঝছ না? ছেড়ে আর কি বলছে না, একজন একজন দিলেও তোর ইনক্রিপশন পড়ার চান্স বেশি। কথা বুঝতে পারছিস? আরে বা জাগে দিল ধর পুরোটাই দিল, তুই ইনক্রিপশন পাবি, ডিক্রিপশন পাবি না, তুই অর্ধেক নামাতে পাবি, তাই না? দুইটা শিখতে যদি পারো ভালো হয় একটা দিনের মধ্যে। আর যদি যেটা পারবি বুঝে করিস, নাহলে কোশ্চেন করলে পারবি না। ইয়া কর আপলোড দে, আমি কোড আপলোড দে। তাহলে আমি অফ করলাম, কাটলাম নাকি? হ্যাঁ কোড দে প্র্যাকটিস করা লাগবে কোড। সিপ্লাস দেখতে সহজ লাগে, কোড করতে গেলে দেখা যাবে পারবো না। কাটলাম। ওকে কোডটা তাড়াতাড়ি দে।